আসসালামু আলাইকুম সবাইকে। নিকুঞ্জ ফাহাদ অপূর্ব অলিম্পিয়াড 2021-এর প্রথম লাইভ এটা। সবাইকে স্বাগতম এবং আমরা ধারাবাহিকভাবে এই লাইভের এই অলিম্পিয়াডের অংশ হিসেবে আমরা কয়েকবার লাইভে আসব। বিশেষত পরীক্ষার আগে একবার পরীক্ষার পদ্ধতির উপর আলোচনা হবে। দেন পরীক্ষার সলিউশন নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আশা করছি আমাদের 5 মিনিট একটু লেট হয়ে গেল। আশা করছি তারপরেও আপনারা সবাই আছেন। তো এই পর্যায়ে আমি আমাদের আরো 2 জন অতিথিকে মঞ্চে ডেকে নিয়ে আসছি, বাট তাদেরকে ডেকে নিতে আমি অনুরোধ করব সবাইকে যে বিশেষ করে যারা এবার এসএসসি পরীক্ষার্থী, এসএসসি 21 পরিচিত এসএসসি 21 যারা আছে, ছোট ভাই, বড় ভাই, বন্ধু সবাইকে মেনশন দেওয়ার জন্য এই লাইভে এবং বিভিন্ন গ্রুপে আমরাও শেয়ার করি। সো এই পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধেয় নিকুঞ্জ ভাইয়া কেমিস্ট্রি, সো নিকুঞ্জ ভাইয়াকে আমরা মঞ্চে ডেকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া শুনতে পাচ্ছেন? ওকে, আমরা অপূর্ব ভাইকেও ডেকে নিচ্ছি। আসসালামু আলাইকুম অপূর্ব ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছি। আশা করি স্টুডেন্টরাও সবাই ভালো আছে। নিকুঞ্জ ভাই মনে হয় শুনতে পাচ্ছে না নাকি? হ্যাঁ, একটু ভাইয়াকে আমি নক করি, দেখি। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। শুনতে আপনি পাচ্ছে কেমন আমার কথা? আছেন? ঠিক আছে, আমি চাই যে সকল এসএসসি 21 পরীক্ষার্থীদের যারা দেখছো লাইভটা তারা মেনশন দাও এবং আমিও আমার কিছু গ্রুপ আছে সেখানে আমি একটু শেয়ার করে আসি ততক্ষণে। ওকে, তো অপূর্ব ভাইয়া, অ্যাকচুয়ালি আমরা এই অলিম্পিয়াড আমি কিছুদিন আগে বায়োলজি অলিম্পিয়াড এককভাবে স্টার্ট করেছিলাম। উদ্দেশ্য ছিল মূলত যাতে করে ওদের মধ্যে একটা, এই লকডাউনে যেহেতু ওরা অনেকেই, কারণ কি একটা প্রতিযোগিতা না থাকলে পড়ার আগ্রহ আসে না, এবং আমরা এই অলিম্পিয়াডটা করার উদ্দেশ্য হচ্ছে আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে নভেম্বরের সেকেন্ড উইক মেবি ওদের একটা পরীক্ষা হতে পারে 3টা সাবজেক্টের উপর। তো এর মধ্যে বায়োলজি এবং হায়ার ম্যাথ বা ম্যাথ আর কি কারো আছে কারো নাই। তো আমরা অলিম্পিয়াডটা যে 3টা সাবজেক্টের উপর নিচ্ছি এর মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি কিন্তু প্রত্যেকেরই আছে। তো ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু প্রত্যেকেরই আছে, তো আমরা শর্ট সিলেবাসের উপরই কিন্তু অলিম্পিয়াডটা নিব। তো এ কারণে আশা করা যাচ্ছে যে এই প্রতিযোগিতায়, এই অলিম্পিয়াডে সেরাদের সেরা হওয়ার জন্য, বিশেষ করে যেহেতু আমরা অনেক পুরস্কার দিব, 100 জনকে পুরস্কার দিব, তো প্রথম 100 জনের মধ্যে থাকার জন্য আমার বিশ্বাস যে স্টুডেন্টরা অবশ্যই ভালোভাবে পড়বে। কি পড়বে? তারা কিন্তু তাদের শর্ট সিলেবাস পড়বে। ওকে, এতে করে তাদের একটা সুন্দর প্রিপারেশন হয়ে যাবে। সো আপনি এই বিষয়টাকে, যেহেতু এই অলিম্পিয়াডের আয়োজনকারীর মধ্যে আপনিও একজন, তো আপনার কাছে বিষয়টি কেমন লাগে আমরা একটু যদি শুনতাম আর কি আপনার মুখে। আসলে আমরা এভাবে জয়েন্টলি এরকম একটা প্রোগ্রাম এবার প্রথম করতেছি। নিকুঞ্জ ভাই, ফাহাদ ভাই এবং আমি মিলে এরকম একটা অলিম্পিয়াডের আয়োজন এই প্রথমবার করলাম। তো এখানে এসএসসির যে শর্ট কোর্সটা আছে এর উপর ভিত্তি করে আসলে কিছু বেসিক কোশ্চেন করা হবে। মানে যে কোশ্চেন গুলার উত্তর দিতে গেলে হয়তো তোমার একটু মাথা খাটানো লাগবে, মেইন কথা হচ্ছে এইটা। মানে বইয়ের একেবারে সরাসরি কোশ্চেন গুলা হয়তো তুমি ওরকম পাবা না, একটু মাথা খাটায় তোমার অ্যান্সার করতে হবে। তো যে কোশ্চেন গুলা করা হবে সেই কোশ্চেন গুলা হচ্ছে এই শর্ট কোর্সের যে কটা অধ্যায় আছে, এসএসসি শর্ট কোর্সের হ্যাঁ যে ফাহাদ, সিলেবাসটা আছে এর উপর ভিত্তি করেই হচ্ছে কোশ্চেন গুলা করা হবে। তো সেক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাদের যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে যে ঘোষণা তোমরা পেয়েছো, স্টুডেন্টরা যে ঘোষণাটা পেয়েছে, তো সেখানে তো
শিক্ষা মন্ত্রণালয় থেকে বলেই দিয়েছে যে নভেম্বরে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে। তো যদি পরীক্ষা হয় তাহলে তো স্টুডেন্টের অবশ্যই এসএসসি সিলেবাসে যে শর্ট কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি থেকে যে কয়টা অধ্যায় আছে সে কটা অধ্যায় তো তার অবশ্যই পড়াই লাগবে, এবং আমরা শর্ট কোর্সের উপরে তো পরীক্ষা নিচ্ছি, শর্ট কোর্স এই যে সিলেবাসটা আছে এর উপর ভিত্তি করে আসলে কোশ্চেন তৈরি করা হবে। আর বায়োলজির যে ব্যাপারটা সেটা হচ্ছে বায়োলজির সিলেবাসটা, শর্ট কোর্সের যে সিলেবাসটা এটা এমনিতেই খুব বড় না। মানে নর্মালি যদি বলা হয় এসএসসি সিলেবাসটা ইন্টার সিলেবাসের সাথে যদি তুলনা করে বলা হয় তাহলে এসএসসি সিলেবাসটা খুবই সংক্ষিপ্ত একটা সিলেবাস, ছোট একটা সিলেবাস। মানে সময়ের তুলনায় এরা মানে এদের যে সিলেবাসটা সেই তুলনায় এরা অনেক বেশি সময় পায়। তো যেহেতু স্টুডেন্টরা আগে থেকে তো বায়োলজি পড়েছে, এমন তো না যে তারা বায়োলজি পড়ে নাই, বায়োলজি পড়েছে, কিন্তু বায়োলজি থেকে শর্ট কোর্সের যে অধ্যায়গুলো আছে এই অলিম্পিয়াডের জন্য তারা যদি একটু পড়ে, খুঁটিনাটি ব্যাপারগুলো যদি একটু জানে, তাহলে মানে বইটা যদি একটু জাস্ট শর্ট কোর্সে যে কটা অধ্যায় ছিল সেই কটা অধ্যায় যদি বায়োলজির জন্য একটু পড়ে, তো এর জন্য হয়তো স্টুডেন্টের খুব বেশি কষ্ট হয়তো হবে। ফিজিক্স কেমিস্ট্রি এটা তো বাধ্যতামূলক ভাবে পড়াই লাগবে, পরীক্ষার জন্য পড়া লাগবে। আর এটা যদি অলিম্পিয়াডের জন্য স্টুডেন্টের একটু পড়া থাকে তাহলে কিন্তু সে একটু আগানো থাকবে। অলিম্পিয়াডে আমরা যে কোশ্চেন গুলা করবো সেই কোশ্চেন গুলো হচ্ছে মাথা খাটানোর কোশ্চেন। কোশ্চেন গুলোর উত্তর করতে গেলে অবশ্যই তোমার একটু মাথা খাটাইতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, যেটা আসলে সৃজনশীল প্রশ্নের জন্য মূলত বেশি দরকার হয়। আমরা সৃজনশীল প্রশ্নের প্রয়োগ বা উচ্চতর দক্ষতার যে প্রশ্নগুলো অ্যান্সার করি সেই অ্যান্সার গুলো করার জন্য অবশ্যই স্টুডেন্টের মাথা খাটানো লাগে। এই কোশ্চেনের অ্যান্সার স্টুডেন্ট হুবহু বই থেকে বা গাইড থেকে কিন্তু পায় না। তো এই কারণে এই যে শর্ট কোর্সের যে সিলেবাসটা আছে এর উপর ভিত্তি করে যে আমরা পরীক্ষাটা নিচ্ছি বা অলিম্পিয়াডের যে আয়োজনটা করছি, এতে যদি স্টুডেন্ট অ্যাটেন্ড করে তার অবশ্যই অবশ্যই লাভ। ঠিক আছে, সে কিছু জানতে পারবে, সে কিছু অবশ্যই শিখতে পারবে। তো এটাই আর কি। ধন্যবাদ অপূর্ব ভাইকে। ডিয়ার স্টুডেন্ট, আজকের লাইভেরও একটা কিন্তু বিশেষ আকর্ষণ আছে, এবং আমি বলবো যে একটা আকর্ষণ না, আজকে লাইভে তিনটা বিশেষ আকর্ষণ আছে। আমরা সবসময় পুরস্কার পেতে ভালোবাসি, এবং এই পুরস্কারটা যেমনই হোক এটা সবসময় আমাদের স্মৃতিতে রাখি। আমি সেই ছোটবেলায় 5-10 টাকারও একটা পুরস্কার আমার পছন্দের এক মানুষ থেকে পেয়েছিলাম, আমার পছন্দের টিচার থেকে পেয়েছিলাম, আমি এখনো সযত্নে রেখে দিয়েছি। সো নরমালি আমাদের অলিম্পিয়াডের 100টা পুরস্কার থাকছে, ভলান্টিয়ারের আবার 10টা পুরস্কার থাকছে, স্পেশাল পুরস্কার। তবে আজকের লাইভেও 3টা পুরস্কার থাকবে। সেই পুরস্কার 3টা কি সেটা আমরা 3জন টিচার খুশি হয়ে মন থেকে কি দিব সেটার ডিসিশন আমরা শেষে বলবো। বাট পুরস্কারটা কিসের উপর দিব, আমাদের এই লাইভ চলাকালীন আমরা 3জন ভাইয়া তোমাদের 3টা প্রশ্ন করব। আমি বায়োলজি থেকে, আমাদের শ্রদ্ধেয় নিকুঞ্জ ভাইয়া কেমিস্ট্রি থেকে, এবং অপূর্ব ভাইয়া ফিজিক্স থেকে প্রশ্ন করব। এবং এই 3টা প্রশ্নের সঠিক উত্তর অবশ্যই যারা এসএসসি পরীক্ষার্থী, এসএসসি 21, ঠিক আছে, এই পরীক্ষার্থীদের মধ্যে যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য আজকেই খুব ভালো ভালো পুরস্কার আছে। এবং সঠিক উত্তরটা কমেন্ট সেকশনেই দিতে হবে, এবং আমরা কমেন্ট সেকশন চেক করব, ঠিক আছে। এবং একবার যখন একটা প্রশ্নের কেউ বিজয়ী হবে সে আর পরের প্রশ্নের বিজয়ী হবে না, তার মানে আজকেই 3জন পুরস্কৃত হবে। সো এই আকর্ষণটা কিন্তু থাকছে, ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও যে এখানে একটা খেলা হচ্ছে এবং খেলা চলছে অলরেডি। সো আসসালামু আলাইকুম নিকুঞ্জ ভাইয়া, ভাইয়া কেমন আছেন? এবং আমরা যে অলিম্পিয়াড 2021 এই প্রথম রাজশাহী শহরে এবং পুরো সারা বাংলাদেশে, অ্যাকচুয়ালি এটাতে শুধু যে রাজশাহী বিভাগের স্টুডেন্টরাই অংশ নিতে পারবে তা কিন্তু নয়, সারা বাংলাদেশের যে কেউ এসএসসি 21 পরীক্ষার্থী, এসএসসি 21 পরীক্ষার্থীরা অংশ নিতে পারবে। এবং যদি এই অলিম্পিয়াড আমরা সাকসেসফুলি রান করতে পারি তাহলে ইনশাআল্লাহ 21-22 ব্যাচ, ইন্টারমিডিয়েট 21-22 ব্যাচ, তাদেরও কিন্তু সামনে সুখবর আশা করি থাকবে। সো সবকিছুই ডিপেন্ড করবে আমাদের এই অলিম্পিয়াডের কিরকম পার্টিসিপেন্ট বা এটার আসলে কেন। সো আমি নিকুঞ্জ ভাইয়ের কাছে জানতে চাইবো যে এই সময় এই অলিম্পিয়াডটার আসলে যুক্তি কতটুকু, বা এটা আসলে স্টুডেন্টদের কি উপকার করবে কিনা। কারণ সবকিছুই শুধুমাত্র আমরা পুরস্কৃত করব ব্যাপারটা মোটেও এই না, আমাদের একটা উদ্দেশ্য আছে যাতে করে তাদের পড়াটা রিভিশন হয়। বাট আপনার কাছে আপনি কিভাবে দেখছেন আমাদের এই অলিম্পিয়াডটাকে, যদি একটু আপনি বলতেন। ভাইয়া, ভাইয়া নিকুঞ্জ ভাইয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আজকে যারা আমাদের এই লাইভ প্রোগ্রাম দেখছেন সবাইকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। তো আমাদের মূল ব্যাপারটা হচ্ছে যে অনেক দিন ধরেই
যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থার একটা অনিশ্চয়তা, অর্থাৎ পরীক্ষা হবে কি হবে না এই বিষয়গুলো নিয়ে আমরা একটা অনিশ্চয়তায় ছিলাম। তো এখন আমাদের মূল ব্যাপারটা হচ্ছে যে অনিশ্চয়তায় থাকার কারণে বাচ্চাদের পড়ালেখার গতিটা ব্যাপকভাবে কমে গেছে এবং মোবাইল ফোনের আসক্তি থেকে শুরু করে আনুষঙ্গিক অন্যান্য বিষয়গুলো নিয়ে দেখা যাচ্ছে তারা পড়ালেখা থেকে ডিটাচ হয়ে গেছে। তো এই জন্যে আমি হঠাৎ করে চিন্তা করলাম, তার সাথে সাথে ফাহাদ, তুমি এবং অপূর্ব সবার একটা কম্বিনেশনে যে একটা ফলপ্রসূ, যে এদেরকে যদি আমরা পরীক্ষার, যেহেতু সামনে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে যদি পরীক্ষা হয়, তাহলে এই পরীক্ষার সময়ে তাহলে আমরা কিভাবে টোটাল সংক্ষিপ্ত সিলেবাস যেটা আছে সেটাকে আমরা কিভাবে কাভার করাতে পারি। তো এইটার জন্যই আমি চিন্তা করলাম যে যদি আমরা অলিম্পিয়াড কেন্দ্রিক একটা পরীক্ষা যদি নিই, তাহলে সেক্ষেত্রে যে ঘটনাটা ঘটবে, পুরো সিলেবাস অংশটুকু প্রত্যেকেরই চেষ্টা থাকবে একটা ভালো পারফর্ম করার, এই জন্যে প্রত্যেকেই কিন্তু এই সিলেবাসটা কাভার করবে। তো কাভার করলে কি হবে, তাদের এসএসসির জন্য যে পড়াটা অনেকদিন ধরে দেখা যাচ্ছে স্টপ হয়ে আছে, তাহলে সেই পড়াটা আবার সুন্দর করে কি তাদের মাথার মধ্যে প্রবেশ করবে এবং পড়াটা বা এসএসসির প্রিপারেশনটা আবার পুনরুজ্জীবিত হবে। তো এই কথা চিন্তা করে আসলে এই অলিম্পিয়াডের প্রোগ্রামটা হাতে নেওয়ার, এবং আমরা যে স্টাইলে এই অলিম্পিয়াডটার মানে অনুষ্ঠান করতে চাচ্ছি, তাতে একজন শিক্ষার্থী খুব ব্যাপকভাবে নিজেকে একটু ঝালিয়ে নিতে পারবে। অর্থাৎ সে আসলে কেমিস্ট্রি, বায়োলজি বা ফিজিক্স কতটুকু এতদিনে শিখলো, কতটুকু তার লেভেলটা উচ্চতর ক্রমে গেল, সেটা যাচাই করার জন্য আসলে এই ব্যবস্থা। তবে প্রশ্নটা অপূর্ব কিছুক্ষণ আগে বলছিল, খুব সুন্দরভাবে বলেছ যে আমরা এই সিলেবাসের আলোকেই করব, কিন্তু এমনটা নয় যে তুমি প্রশ্ন দেখেই তুমি ফট করে উত্তর করতে পারবে, এইরকমটা না। তার মানে তোমার সিলেবাসের মধ্যেই থাকবে, কিন্তু তুমি কখনো এই বিষয়গুলোকে এভাবে হয়তো বা চিন্তা করনি বা তোমার মাথাতে এরকমটা আসেনি, বা এই টপিকসগুলোকে যে এত ইজিলি খুব টেকনিক্যালি সলভ করা যায়, বা এই জিনিসগুলো আমরা মূলত তোমাদেরকে দেব, এবং তার সাথে সাথে আমরা একটা সলভ ক্লাস নেব অবশ্যই। কেমিস্ট্রির জন্য আমি একদিন সলভ ক্লাস দেব, তারপরে বায়োলজির জন্য ফাহাদ দিবে, আর ফিজিক্সের জন্য অপূর্বও একদিন সলভ ক্লাস দিবে। তাহলে মূলত আমাদের সামনে যে 8 তারিখের পরীক্ষা থাকছে, সেই 8 তারিখের পরীক্ষায় আমরা মানবন্টন হয়তো বা এর আগেও বলে দিয়েছি, তোমরা দেখেছো, সেখানে 3টাতে 10 করে থাকবে, 30 মার্কের থাকবে, এবং আমরা যে প্রশ্নগুলো দিব এই প্রশ্নগুলো তোমাদের সিলেবাসের মধ্যে থাকার কারণে তোমরা পারবে। তবে যদি কেউ মুখস্থ করে থাকো তাহলে সেক্ষেত্রে মুশকিল হয়ে পড়বে, ঠিক আছে? আর আমি জানি অলিম্পিয়াড বা তোমরা যারা মানে অংশগ্রহণ করবে, তোমরা অনেক সিরিয়াস এবং অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এবং প্রত্যেকের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে আশা করছি, ঠিক আছে? তো এটার জন্য তোমাদেরকে আসলে চার্ম আপ করার জন্য তোমাদের সামনের এসএসসিটা এটা যেন খুব ভালো মতো চলে, তার জন্যই কিন্তু আমরা প্রোগ্রামগুলো হাতে নিয়েছি, ঠিক আছে? এতে তোমাদের একটা কাজ হবে, এসএসসিটা খুব সুন্দর মতো আবারও কিন্তু তোমাদের রিভাইজ হয়ে যাবে। তার সাথে সাথে আমরা 8 তারিখে পরীক্ষার পর 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ শিডিউল যে সলভ ক্লাস, তারপরে 14 তারিখ থেকে আমার কেমিস্ট্রি ফুললি ইন্টারমিডিয়েট ক্লাস শুরু হবে, আর পর্যায়ক্রমে ফাহাদ এবং অপূর্বরও কিন্তু 15 বা 16 তারিখ থেকে শুরু হবে, এটা আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো এতে আমাদের যেহেতু ইন্টারমিডিয়েট আমাদের প্রোগ্রামটা শুরু হবে, এই ইন্টারমিডিয়েট প্রোগ্রাম তার মানে আমরা একদম ইনিশিয়ালি শুরু করব এবং খুব সিরিয়াসলি শুরু হবে। অর্থাৎ আমরা প্রথম থেকে যদি শুরু করি, তার মানে চ্যাপ্টারটা খুব দারুণ করে আমরা কভার করা শুরু করব, ঠিক আছে? তো সামনে যদি নভেম্বরে পরীক্ষা হয়, তাহলে ডেফিনেটলি পরীক্ষার ঘোষণা এর মধ্যে কিন্তু আমরা বুঝতে পারবো যে সিরিয়াসলি পরীক্ষা হবে না অটো পাস দিবে। তো যদি দেখি পরীক্ষা হবে, তাহলে সেক্ষেত্রে আমরা অক্টোবর অর্থাৎ নভেম্বরের আগের যে মাস, এই মাসটাতে আমরা কি করব, শুধুমাত্র এসএসসির জন্য তোমাদেরকে প্রিপেয়ার করব। তার মানে তোমাদেরকে এসএসসি পরীক্ষার জন্য যা যা প্রয়োজন হয় সেইটা দিব। তবে আরেকটা ব্যাপার, তোমাদের যেহেতু এখন অ্যাসাইনমেন্ট দিচ্ছে, তো অ্যাসাইনমেন্টের তোমরা এসএসসি লেভেলের শ্রদ্ধেয় যে শিক্ষকগণ আছেন তাদের সহযোগিতা তোমরা পাচ্ছ অবশ্যই। তারপরেও যদি তোমরা সহযোগিতা না পাও, তাহলে আমরা চেষ্টা করব তোমাদেরকে সেগুলো সলভ দেওয়ার, ঠিক আছে? এবং এরই সাথে আমাদের অ্যাসাইনমেন্টের সলভ ক্লাস চলবে, তারপরে এসএসসির পরীক্ষার প্রোগ্রাম চলবে, কিছু মডেল টেস্ট নেব আমরা, এবং সেই সাথে ইন্টারমিডিয়েটের পড়া চলবে, ঠিক আছে?
সিচুয়েশন বুঝে আমরা সেটা ইন্টারমিডিয়েট কখনো আমরা বেশি পড়বো, এসএসসি একটু কম দেবো, আবার যখন এসএসসির টাইম চলে আসবে তখন ইন্টারমিডিয়েটটাকে আমরা স্টপ করে দিয়ে এসএসসি প্রোগ্রামটা পড়বো, ঠিক আছে? তো এইভাবে আমরা চেষ্টা করব তোমাদেরকে সামনে নভেম্বর পর্যন্ত তোমাদের কোনটাতে ভালো হবে, কি করলে তোমাদের এসএসসিও সুন্দর হবে, ইন্টারমিডিয়েট সুন্দর হবে, সেই প্রচেষ্টায় আমরা চালাবো ইনশাল্লাহ। তো ঠিক আছে ফাহাদ, এইটুকুই ছিল অলিম্পিয়াড সম্বন্ধে আমি হয়তোবা বোঝাতে পেরেছি। ধন্যবাদ ভাইয়া, অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আহ, একজন প্রশ্ন করেছে ভাইয়া রেজিস্ট্রেশন লিংক কখন দেওয়া হবে। খুব ভালো প্রশ্ন, আমরা অলরেডি জানিয়েছি আজকে এই লাইভের পর থেকে ইনশাআল্লাহ আমরা 10টার আগেই লাইভটা শেষ করব এবং 10:30টার মধ্যেই আমরা আমাদের রেজিস্ট্রেশন লিংকটা দিব এবং সেখানে যে সকল প্রশ্ন আছে সেগুলো পূরণ করতে হবে। পাশাপাশি আমি একটু এখন বলে দেই, যেহেতু তোমরা জানো যে এখানে ভলান্টিয়ারের একটা বিষয় আছে, আমি এই ফাঁকে এটা বলে দিই। সেটা হচ্ছে ভলান্টিয়ার বিষয়টা হচ্ছে, যেমন এখানে অনেকেই আফসোস করছো যে ভাই আমি তো এইচএসসি 21, আমি তো এইচএসসি 22, তাই না? সো আমার কি পুরস্কার আছে? সো তাদেরও একটা সুযোগ আছে, সেটা হচ্ছে তোমরা ভলান্টিয়ার হতে পারো। সো ভলান্টিয়ার হলে প্রথম 10 জন, সো একজন না, তার মানে 10 জন ভলান্টিয়ার হয়ে তোমরা যে পুরস্কারটা পাবে সেটা হচ্ছে আমাদের 3 জনের নাম লোগো সমৃদ্ধ একটা টি শার্ট এবং একটা ক্রেস্ট, অর্থাৎ এমন একটা টি শার্ট এমন একটা ক্রেস্ট যেখানে আমরা 3 জনই উপস্থিত থাকবো। তোমরা যদি আসলে আমাদেরকে পছন্দ করো তাহলে এটা অবশ্যই একটা ভালো স্মৃতি হয়ে তোমাদের কাছে থাকবে ইনশাআল্লাহ। সো ভলান্টিয়ার আসলে কাজটা কি আমি যদি একটু বলি, ভলান্টিয়ারের কাজই হচ্ছে আমাদের এই প্রোগ্রামটাকে হেল্প করা, আমাদের এই অলিম্পিয়াডটাকে আহ অনেকের কাছে পৌঁছে দেওয়া। অনেকের কাছে পৌঁছে দেওয়া মানে কি, মনে করো আমি নিজেও একজন ভলান্টিয়ার হতে পারি যদি চাই। আমার আশেপাশে অনেক ছোট ভাই আছে যারা এবার পরীক্ষার্থী, আমি জাস্ট বললাম যে হ্যাঁ এরকম একটা অলিম্পিয়াড হচ্ছে, যেহেতু এখানে রেজিস্ট্রেশনে কোনো টাকা পয়সা লাগছে না, টোটালি একটা ফ্রি, এবং এটা তাদের শর্ট সিলেবাসের উপরেই কিন্তু করা হচ্ছে। সো নির্দ্বিধায় নির্দ্বিধায় এটাতে অংশ নিলে উপকারী হবে। অন্তত সে যদি ভালো রেজাল্ট নাও করতে পারে অলিম্পিয়াডে, তাহলে আমার বিশ্বাস যে অন্তত এই প্রশ্নগুলো থেকে 30টা প্রশ্ন আমরা যখন 3 জন ভাইয়া সলিউশন দিব, এই সলিউশন থেকেও তাদের অনেক কিছু জানা হয়ে যাবে বলে আমার বিশ্বাস। এবং আজকে আমরা যে 3টা প্রশ্ন করব, আশা করি একটা ধারণা কিন্তু আজকের প্রশ্ন থেকে পাওয়া যাবে। সো আমাদের রেজিস্ট্রেশন ফর্ম, যেটা গুগল ফর্ম আমরা দিব, এই গুগল ফর্মে একটা ভলান্টিয়ার অপশন থাকবে। সো কোন স্টুডেন্ট যদি কারো কাছ থেকে, যে ফাহাদ ভাইয়ের কাছ থেকে আমি এই অলিম্পিয়াডের নাম শুনেছি, তো সেক্ষেত্রে ভলান্টিয়ারের ওখানে ফাহাদ ভাইয়ের নামটা উল্লেখ করবে। এন্ড ফাইনালি আমরা কাউন্ট করব যে ফাহাদ ভাইয়ার কাছ থেকে কতজন শুনতে পেরেছে, অর্থাৎ যেই স্টুডেন্টের নাম সবচেয়ে বেশি থাকবে সে প্রথম, এভাবেই আমরা 10 জন সিলেক্ট করব। তার মানে বিষয়টা হচ্ছে আমি তো একটা স্কুলে পড়েছি, সেই স্কুলের বড় ভাই আমি, তাহলে ওই স্কুলের এসএসসি 21 ব্যাচের স্টুডেন্টদেরকে আমি যত খুশি এই অলিম্পিয়াডে অংশ নিতে পারবো এবং বলতে হবে যে তোরা ভলান্টিয়ারে আমার নামটা দিই, যেহেতু আমি তোদেরকে এরকম একটা ভালো সুযোগের সন্ধান দিয়েছি, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ভলান্টিয়ারের কাজ। তার মানে যখন কোন স্টুডেন্ট ফর্মটা পূরণ করবে, সে যদি কোনো ভলান্টিয়ার থেকে এই তথ্যটা না পায়, সেটা আমাদের ফেসবুক গ্রুপ থেকে হয়তো বা পেয়েছে, তাহলে ভলান্টিয়ারের জায়গায় নো বা NA লিখে দিলেই হবে। বাট যদি সে কোনো ভলান্টিয়ার থেকে তথ্যটা পায়, তাহলে সেখানে ওই ভলান্টিয়ারের নাম লিখে দিবে। এই হচ্ছে ব্যাপার। তো আমরা চলে আসি ভাইয়া, কথায় কথায় একটা নিকুঞ্জ ভাই একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে 14 তারিখ থেকে ভাইয়ার ফার্স্ট ইয়ারের ব্যাচ শুরু হচ্ছে, মানে যারা এসএসসি 21-এর পরীক্ষার্থী। সো এই বিষয়ে আমি নিকুঞ্জ ভাইয়াকে আরেকটা পাল্টা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যেহেতু ভাইয়া এসএসসি 21-এর ইন্টারমিডিয়েট পরীক্ষা হওয়ার একটা কথা আছে নভেম্বরের সেকেন্ড উইকে, তো সেই ক্ষেত্রে আপনি যদি ফার্স্ট ইয়ার প্রোগ্রামটা চালু করেন, তাদের মানে কি ওয়েতে চালু করবেন, তাদের আবার পরীক্ষার যেহেতু একটা টেনশন আছে, ওইটা হ্যাম্পার হবে কিনা? এবং শুধু আপনি না, আমি অপূর্ব ভাই আমরা সবাই অ্যাকচুয়ালি চালু করব, কিন্তু আমি চাচ্ছি যে আপনি এই ব্যাপারটা যদি এক্সপ্লেইন করতেন, যাতে করে ওদের যে একই সাথে ইন্টারমিডিয়েট এবং এসএসসি এই দুটাই যে একসাথেই ওদের কভার হয়ে যাবে, বা এই বিষয়টা যদি আপনি একটু বলতেন যে আসলে কিভাবে পড়াবেন, যাতে করে এসএসসিটাও যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কারণ পরীক্ষা দিলে সেটাও তো তাদের প্রিপারেশন নিতে হবে। ভাইয়া আপনার কাছে আবারও যাচ্ছি।
ধন্যবাদ পাহাড় তোমাকে, তুমি খুব সুন্দর প্রশ্ন করেছো। যে এই প্রশ্নটা শুধু তোমার না, এটা যেহেতু ভর্তি প্রোগ্রাম চলছে আমাদের, অনেক অভিভাবক অনেক শিক্ষার্থী আসছেন, হ্যাঁ, তো তো তারা তো আসলে টেনশনে আছে, মানে কি করবে বুঝতে পারছে না আসলে, এরকমটা ভেবাচাকা একটা অবস্থা হয়, হ্যাঁ। এছাড়াও আবার এর মধ্যেই ধরো যে বিভিন্ন জায়গাতে কলেজ ভর্তির একটা মানে যে ঘোষণা এটা চলে এসছে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে তারা কিন্তু স্টুডেন্টরা তো যা ডিপ্রেসড আছে, তার চাইতে অভিভাবকরা কিন্তু একটু বেশি মানে বিশৃঙ্খল হয়ে গেছে, মানে মাথা আওলা ঝাওলা হয়ে গেছে, হ্যাঁ। মানে মূল ব্যাপার হচ্ছে যাদের ধরো যে অভিভাবক অর্থাৎ বড় ভাই বা বোন আমাদের কাছে পড়েছে বা ইন্টারমিডিয়েট এর আগে পড়েছে, সেই অভিভাবকদের আসলে কোনো টেনশন হচ্ছে না। কিন্তু যাদের প্রথম বাচ্চা, তুমি নিশ্চয়ই বিভিন্ন ঘটনার সাথে তুমিও অভিজ্ঞতা আছে যে আমরা যে প্রোগ্রামটা শুরু করছি, আমরা আসলে কি তাদের এসএসসি পরীক্ষা হবে কি হবে না এই সামগ্রিক কথা ভাবছি। কারণ আমি যদি এর আগেই যদি ইন্টারমিডিয়েট পড়া শুরু করতাম আর যদি এসএসসি পরীক্ষা হবে, তাহলে ব্যাপারটা হতো কি যে ইন্টারমিডিয়েটেও সে মনোযোগ দিতে পারবে না, এসএসসিতেও মনোযোগ দিতে পারবে না। তাহলে এখন আমাদের চিন্তাটা এরকম করতে হবে যে তার এসএসসিটা যেন হ্যাম্পার না হয়। মূল ব্যাপারটা হচ্ছে আমাদের রেজাল্টের যে মূল পদ্ধতি পরবর্তী অ্যাডমিশনে এই জিনিসগুলো বুঝতে হবে। শুধু শুধু মানে হুতাশে দৌড়ালে কিন্তু চলবে না, মানে স্থির হতে হবে একটু। কারণ আমাদের মূলত দিন শেষে কাজটা কি যে স্টুডেন্ট এবং অভিভাবকরা যেন একসময় বলে যে না, ভাইয়ারা যে ডিসিশন নিয়েছিল অবশ্যই সেখানে কোনো বাণিজ্যিক কোনো ডিসিশন হয়নি, বা ছাত্রছাত্রী ধরার জন্য শুধু এরকমটা নয়। এবং তোমরা নিশ্চয়ই জানো যে তোমরাও দীর্ঘদিন ধরে পড়াচ্ছ, আমারও প্রায় 16 ইয়ার্স পার হয়ে যাচ্ছে। তো এতদিন চেষ্টা করেছি, সবার কাছে হয়তো ভালো হতে পারেনি। যদি এমনটা হয় 98% মানুষের কাছে ভালো হতে পেরেছি, তাহলে আমি ধরে নিতে পারি যে ভালো হয়েছি আসলে, হ্যাঁ। তো এতদিন চেষ্টা করেছি যে তাদের কল্যাণের কথা চিন্তা করেছি, এজন্য এমনটা হয়েছে যে সব কিছুই ধীরে ধীরে আমাদের হয়। কারণ আমরা যে কোনো একটা ডিসিশন খুব সুস্থিত সুন্দরভাবে নিই। তুমি খেয়াল করে দেখেছো কিনা যে কোর্স আমাদের দেরিতে শেষ হয়, তাহলে এই ব্যাপারটা কি দেখো, এই জিনিসটা বোঝা দরকার। কারণ যে ইন্টারমিডিয়েটের এই স্টেজটা এতটা গুরুত্বপূর্ণ যে এখানে একটু যদি ভুল হয়ে যায় তাহলে ডাক্তার হওয়ার স্বপ্ন মিসিং হয়ে গেল, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন মিসিং হয়ে গেল, এছাড়াও ভার্সিটি থেকে উচ্চতর গ্র্যাজুয়েশন করার স্বপ্নটাও কিন্তু ভণ্ডুল হয়ে যাবে একটু ভুলের কারণে। তাহলে এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে ইন্টারমিডিয়েট সিলেবাসটা যেন নির্বিঘ্নে হয়। আচ্ছা বলো তো, এই যে কয়দিন হলো ভর্তি শুরু করেছি, তোমারও এই অভিজ্ঞতাটা হয়েছে যে কেউ কেউ এসে বলছেন যে পড়া শুরু করেছিল যেখানেই হোক, মানে একটা ন্যূনতম ফি দিয়ে হোক আর যেটাই হোক শুরু করেছিল, কিন্তু এই যে 8-10 দিন বা 15-20 দিন বা 1 মাসের এই ব্যবধানে তাদের কিন্তু এই সাবজেক্টগুলোর প্রতি একটা হতাশা তৈরি হয়েছে, যেটা অভিভাবক এবং স্টুডেন্টদের মুখে শুনে আমরা বুঝতে পারছি যে তাদের কাছে কেমিস্ট্রি বলছে যে কি শুরু হলো, মানে আমরা মনে হচ্ছে ইন্টারমিডিয়েট খুব জটিল কিছু। তাহলে এই যে এই ভয় বা এই অস্বস্তিটা যদি ইন্টারমিডিয়েটের শেষ পর্যন্ত থাকে, তাহলে তুমি আমাকে বলো, তার কাছে যদি কখনো কেমিস্ট্রি ভালো না লাগে, বায়োলজি না ভালো লাগে, ফিজিক্স ভালো না লাগে, অথচ সে কিন্তু ভালো স্টুডেন্ট, কিন্তু তার মধ্যে যে ভীতি ঢুকে গেছে, অস্বস্তি ঢুকে গেছে, তাহলে এই কারণে কিন্তু এই স্টুডেন্টটা ইন্টারমিডিয়েটে কি ছিটকে যাবে না কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে? অবশ্যই যাবে। তো ব্যাপারটা এরকম হয়েছে যে ভর্তি করিয়েছে, আবার দেখা যাচ্ছে আমাদের কাছে ভর্তি করাচ্ছেন এনারা। কারণ ব্যাপারটা হচ্ছে যে ওই যে বিভিন্ন প্রলোভনে যে ঘটনাটা হয়েছে, আতঙ্কিত হয়ে বা একটা অফারে সেই জায়গাতে থেকে তারা ভর্তি হয়েছে, আবার দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। আসলে কাঙ্ক্ষিত সেবা কখনো পায়নি, পাবেও না, আসলে তুমি তো জানোই এগুলো বিষয়। তো এই জন্য আমি পরীক্ষা পর্যন্ত এইটুকু বলবো যে তোমাদের এত দৌড়াদৌড়ি, এত কিন্তু বিশৃঙ্খল হওয়ার দরকার নেই, একটু স্থির হও। আমাদের প্রোগ্রামটা এমনভাবে হবে, এসএসসিটাও সুন্দর মতো হবে, ইন্টারমিডিয়েটটাও সুন্দর হবে। তার সাথে সাথে যে অ্যাসাইনমেন্টের প্রোগ্রাম চলছে আমরা এমনভাবে প্ল্যানিং করব, তোমার কোনো অস্থির হওয়ার কোনো দরকার নাই।
এবং অ্যাসাইনমেন্টেও ভালো মার্ক পাবে, এর সাথে সাথে এসএসসির পরীক্ষার প্রিপারেশনটাও হবে, আর ইন্টারমিডিয়েটটাও তোমার খুবই আনন্দের সহিত এবং খুব দারুণভাবে তোমার ভেতরে ঢুকতে থাকবে। ঠিক আছে, তো এইভাবে এসএসসি যারা ভর্তি হচ্ছে তাদের ক্লাস যে শুরু হবে এবং সামগ্রিক প্রোগ্রামগুলো সুন্দর মতো চলবে নভেম্বর পর্যন্ত। এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার দরকার নাই, কারণ আমরা শিক্ষকরা বুঝি যে কোন কাজটা করলে তাদের ভালো হবে, কতটুকু দিলে ভালো হবে। ওকে, তো আমি মনে হয় ফাহাদ তোমার মাধ্যমে এটা জানাতে পেরেছি যে হ্যাঁ, তাদের এ বিষয় নিয়ে দুশ্চিন্তা করার কোনো দরকার নাই। ধন্যবাদ ভাইয়াকে। এবার আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, প্রথম প্রশ্ন আমরা অপূর্ব ভাইয়ের কাছে জানবো, উনি কি প্রশ্ন ছুড়ে দিবেন এসএসসি 21-এর স্টুডেন্টদের। তার আগে আমি আরেকটু সংক্ষেপে যদি বলে নেই যে আজকেও কিছু গার্ডিয়ান এসেছিলেন এসএসসি 21-এর এবং ফোন কলের মাধ্যমেও যেটা জানতে চেয়েছেন যে আমরা যে 14 তারিখ থেকে শুরু করছি, অনেকেই হয়তো বা টুকরো টুকরি প্রোগ্রাম আগেই শুরু করেছে, বাট আমাদেরটা আসলে কিভাবে হবে। সিম্পলি যদি বলি, আমাদের প্রথম কথা, এমন আমরা যারা আমাদের কাছে পড়ে আমরা ট্রাই করি ক্লাসের পড়া ক্লাসেই প্রায় 80% পড়িয়ে দেওয়ার, এবং যদি কোনো স্টুডেন্ট আসলেই ক্লাস করে থাকে আমার বিশ্বাস এটা স্বীকার করবে। তো আমরা কখনোই এমন প্রেশার দিব না যাতে করে একটা স্টুডেন্ট তাদের এসএসসির ওই অ্যাসাইনমেন্ট বা এগুলো থেকে বাধাগ্রস্ত হয়। আমরা আমাদের নর্মাল ইন্টারমিডিয়েটের আলোকেই পড়াশোনাগুলো করাবো 14 তারিখ থেকে ইনশাআল্লাহ। এখন দুই ক্যাটাগরির স্টুডেন্ট আছে, কারো বায়োলজি মেইন সাবজেক্ট আছে, কারো নাই। ফলে যাদের বায়োলজি মেইন সাবজেক্ট নাই, আমরা আমাদের এই গ্রুপে কি করব, অপূর্ব ভাইয়া, নিকুঞ্জ ভাইয়া এসএসসির অ্যাসাইনমেন্ট গুলো করাবেন, আমিও বায়োলজির অ্যাসাইনমেন্ট করাবো, কিন্তু সেটা আমাদের ইন্টারমিডিয়েটের শিডিউল টাইমের বাইরে। এতে করে যার অ্যাসাইনমেন্ট আছে বায়োলজি সে ওটা করবে, যার নাই সে কিন্তু করবে না। এবং আমাদের আরো একটা প্ল্যানিং আছে, যেমন বায়োলজির 4টা অধ্যায় আছে এসএসসি 21-এর। নভেম্বরে যদি পরীক্ষা হয়, 1 মাস আগে যদি রুটিন দিয়ে দেয়, তাহলে এই 1 মাস আগে আমরা কি করব, বন্ধ করে দিব আমাদের ইন্টারমিডিয়েট প্রোগ্রাম। তখন ওই এসএসসির যে অধ্যায় আছে 4টা, আমি 4 দিন সেই 4টা অধ্যায়ের উপর ক্লাস নিয়ে দেন মডেল টেস্ট নিব, যাতে করে তারা এসএসসিটা ভালো করে দিতে পারে। দেন পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে আবার আমাদের এই প্রোগ্রামটা চলবে। তার মানে পরীক্ষার হয়তো বা 1 মাস বা আরো কিছু সময় বা আরো একটু কম সময়, যাই হোক সেটা স্টুডেন্টের সাথে আলোচনা সাপেক্ষে আমরা করব। বাট 14 তারিখ থেকে আমাদের ইন্টারের রেগুলার ক্লাস, কারণ আমাদেরকে এগিয়ে যেতে হবে, ভালোভাবে এগিয়ে যেতে হবে। সো আমরা অপূর্ব ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাই কিছু বলতে যাচ্ছিলেন, সেটা বলার পর ভাই তার প্রশ্নটা যাতে করতে পারেন। এই কথাটাই যে বলতে চাচ্ছিলাম যে এখন আমরা এই যে 14 তারিখ বা 16 তারিখ থেকে হয়তো এসএসসি 21-এর জন্য বা এসএসসি 23 সালের যে ব্যাচটা, এদের জন্য হয়তো আমরা এইচএসসি এর প্রোগ্রামটা শুরু করে দিব, অর্থাৎ ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের ক্লাসটা হয়তো শুরু করে দিব। এখন এই ক্লাসটা একেবারে পুরো দমে, আমি ফিজিক্সের কথাটা বলছি, একেবারে হয়তো আমি পুরো দমে শুরু করব না। মানে ব্যাপারটা হবে সপ্তাহে যদি ধরো যে 3টা ক্লাস থাকে, তো তার মধ্যে 2টা ক্লাস ইন্টার সিলেবাসের উপরে হবে। এখন একটা ক্লাস যদি তোমার দরকার পড়ে, স্টুডেন্টের যদি তোমার দরকার পড়বে যে এসএসসি সিলেবাসের শর্ট কোর্সের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়ের উপর যদি কোনো ক্লাস নেওয়ার দরকার পড়ে, সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষ। তো যদি দরকার পড়ে তাহলে সেই অধ্যায়ের উপরে আলোচনা আমরা করব। মানে আমরা একেবারে এসএসসিটাকে দূরে সরাই এইচএসসির জন্যই যে পড়বো, ব্যাপারটা এমন না। এসএসসির সাথে এইচএসসির ইন্টারমিডিয়েটের যে সিলেবাসটা আমাদের যেটা আছে আর কি, মানে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে, তার কিন্তু খুবই সুন্দর একটা যোগসূত্র আছে। আমরা এসএসসি তে পদার্থবিজ্ঞানে যে কটা অধ্যায় পড়ি, ওই কটা অধ্যায় আমরা ইন্টারমিডিয়েটের সিলেবাসে একইভাবেই পড়ি, কিন্তু একটু অ্যাডভান্স লেভেল। যেমন পদার্থবিজ্ঞানে মহাকর্ষের একটা চ্যাপ্টার আছে, এটা এসএসসি তেও আছে আবার এইচএসসি তেও আছে। তো মহাকর্ষে আমরা এসএসসি তে যে সিলেবাসটা পড়ি তার চেয়ে একটু অ্যাডভান্স লেভেলে ইন্টারমিডিয়েটের সিলেবাসে পড়ি। তাহলে এখন আমি যদি এই অধ্যায়টা অ্যাডভান্স লেভেলে একটু পড়াশোনা করে রাখি, তাহলে কিন্তু আমার কাছে এসএসসি সিলেবাসের যে অধ্যায়টা আছে বা যে সিলেবাসটা আছে আর কি, সেই টপিক গুলাকে আমার কিন্তু তেমন কঠিন কিছু আর মনে হবে না। যেমন এটা স্টুডেন্ট লাইফে কিন্তু আমাদেরও মনে হইতো, যখন আমরা ক্লাস 8 থেকে ক্লাস 9 10 এ উঠতাম, তখন আমাদের মনে হইতো ক্লাস 8 এর সিলেবাসে কিছুই নাই, খুবই সহজ জিনিস। তো এইটা আসলে এরকম মনে হয় যখন আমি একটু অ্যাডভান্স লেভেলের কিছু জিনিসপাতি পড়ে ফেলতে পারি, তখন আমার জুনিয়র লেভেল যে টপিক গুলো আছে সেই টপিক গুলো সহজই লাগে। তো আমাদের যে কোর্সটা শুরু হবে 14 তারিখ থেকে বা 16 তারিখ থেকে যে কোর্সটা শুরু হবে, সেটা তো ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের কোর্স। তো আমরা ওইভাবে ইন্টারমিডিয়েটের ফার্স্ট ইয়ারের যে সিলেবাসটা আছে তার উপরে ক্লাস নেওয়া শুরু করব। প্রথম থেকে সিরিয়াল অনুযায়ী ক্লাস নেওয়াটা শুরু করব। এই কোর্সটা একটা দীর্ঘ কোর্স, এই কোর্সটা বেশ একটা বড় কোর্স। এটা 1-2 দিনে শেষ করার কোনো একটা কোর্স না। পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে
2 মাস 4 মাস সময়ের মধ্যে এই কোর্সটা শেষ করা যায় না। অনেক সময়ের ব্যাপার, অনেকগুলো ক্লাসের ব্যাপার, ধীরে 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 টপিকগুলো স্টুডেন্টদের বুঝাইতে হয়। তাহলে এখানে সময়টাকে একটু বেশি গুরুত্ব দিতে হবে। তো দেখা যায় কি অনেক স্টুডেন্ট এইটা ভাবতেছে যেহেতু তারা ইন্টারমিডিয়েটের সিলেবাসটা এখন পড়তে চাইতেছে না বা এখন ভর্তি হতে চাইতেছে না, তারা ভাবতেছে আগে এসএসসি পরীক্ষাটা হোক, দেন তারপরে গিয়ে পরবর্তীতে ভর্তি হওয়া যাবে। তো ব্যাপারটা হচ্ছে কি এখন যেহেতু স্টুডেন্ট একটা সময় পাচ্ছে এবং এই সময়টা তো স্টুডেন্ট আমি বলতে গেলে এসএসসির যে স্টুডেন্টরা আছে তারা ফ্রি ব্যয় করতেছে, এই সময়টা তারা তো বেশি মানে খুব বেশি যে পড়াশোনা করতেছে এমনটা না, ওই একই জিনিস বারবার করতেছে। এবং আমি কয়েকটা স্টুডেন্টের সাথে কথা বলে এরকম মনে হয়েছে যে এই টপিক গুলা বা এই সিলেবাসটা আর তাদের পড়তে ভালো লাগতেছে না। তো এখন যদি আমরা শুরু করি তাতে স্টুডেন্ট কিছুটা আগায় থাকবে। যেমন আগে আমাদের হয়তো কি সবগুলো ব্যাচ, আমাদের 7টা ব্যাচ সবগুলো ব্যাচ হয়তো একসাথে শুরু হইতো বা কিছুদিন গ্যাপ দিয়ে দিয়ে শুরু হইতো। তো এবার এই যে করোনা সিচুয়েশনের জন্য একটা ব্যাচ অনেকদিন পরে শুরু হয়েছে। প্রথমকার ব্যাচগুলা যখন আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসের একেবারে অর্ধেক পজিশনে আছে, মানে তাদের অর্ধেক সিলেবাস কমপ্লিট, তখন কি আমার নতুন আরেকটা ব্যাচ শুরু হয়েছে। আর ওই ব্যাচটা কিন্তু অর্ধেকটা পিছায় আছে, এখন ওদের তো এই গ্যাপটা কভার করে উঠতে হবে। তো তখন দেখা যাচ্ছে কি একই সাথে তারা সেকেন্ড ইয়ারের সিলেবাসটাও পড়তেছে, আবার আমাদের ফার্স্ট ইয়ার সিলেবাসটাও পড়তেছে, কারণ তারা পরে আসছে। তো এরকম অনেক স্টুডেন্ট হয়তো ভাবতে পারে যে এসএসসির পরীক্ষাটা হোক তারপরে গিয়ে ভর্তি হবো। তো এতে ব্যাপারটা হবে কি নিজেই আসলে স্টুডেন্ট নিজে আসলে পিছাই যাবে, এইটাই। এর চেয়ে আমার মনে হয় না যে খুব বেশি একটা লাভ হবে। ঠিক আছে, এই তো এটাই বলার ছিল। তো আমি যে প্রশ্নটা আপনি এখানে একটু আপনাকে একটা আমি স্ক্রিন শেয়ার দিয়েছি, ওটা যদি একটু স্ক্রিনে শেয়ার দিতেন তাহলে আমি একটু প্রশ্নটা দেখাইতে পারতাম। ওকে, আচ্ছা, তোমরা হয়তো স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ। বাচ্চারা এই রেডি? ছবিতে দেখো, হ্যাঁ সবাই একটু রেডি থাকো। চেষ্টা করবা যারা হচ্ছে এসএসসি 21 বা এইচএসসি 23 তারাই অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবা। এইচএসসি 21 বা 20 ব্যাচের স্টুডেন্ট বা 22 ব্যাচের স্টুডেন্টরা একটু মনে মনে অ্যান্সার করবা, তারা হয়তো এখানে লিখবে না। তো এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তো এই চিত্রে এ বি সি ডি 4টা পয়েন্ট দেওয়া আছে। তো এটা হচ্ছে কি ফাদ ভাই আপনাকে আমি বুঝাই। মনে করেন এই বি বিন্দুটা হচ্ছে আপনার বাসার ছাদ, আপনার বাসা একতলা একটা বাসা, বি বিন্দুটা হচ্ছে আপনার বাসার ছাদ। তো আপনি এ থেকে বি এ বি পথে, এ বিন্দু থেকে এ বি পথে খাড়া আপনি ছাদে উঠতে পারেন, খাড়া পথে ছাদে উঠতে পারেন। আবার আপনি চাইলে একটা মই ব্যবহার করতে পারেন। বিডি হচ্ছে একটা মই, এই মইটা আপনি ব্যবহার করতে পারেন যার দৈর্ঘ্য হচ্ছে 16 মিটার। এই মইটা ব্যবহার করে হেলানো পথে বিডি পথে আপনি ছাদে উঠতে পারেন, অর্থাৎ বি বিন্দুতে পৌঁছাতে পারেন। আরেকটা মই আপনি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে একটু বেশি লম্বা মই, এটা হচ্ছে বিসি মই, যার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার। এই মইটার মাধ্যমে আপনি হেলানো পথে ছাদে উঠতে পারেন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনি 5 কেজি ভরের একটা বস্তু নিয়ে, একটা 5 কেজি ভরের ব্যাগ নিয়ে 3টা পথেই বি বিন্দুতে পৌঁছাবেন, অর্থাৎ ছাদে উঠবেন। তো এই ক্ষেত্রে প্রশ্নটা হচ্ছে কোন পথে উঠতে আপনার কৃত কাজের মানটা, আপনার দ্বারা অবশ্যই কৃত কাজ বললে কার দ্বারা কৃত কাজ এটা মেনশন করা উচিত, বা মানে কোন বল দ্বারা কৃত কাজ এটা মেনশন করা উচিত। তো সেটা আমি বলে দিচ্ছি যে আপনার দ্বারা কৃত কাজ কোন পথে বেশি হবে বা কোন পথে কম হবে। এখানে 3টা পথ দেখানো আছে, এ বি, ডিবি এবং সিবি। এখানে কিছু মান দেওয়া আছে, তোমাদের হয়তো ম্যাথ করার দরকার পড়বে না, ম্যাথ করার দরকারই না, আমি একটু বলে দিচ্ছি ম্যাথ করার দরকার নাই। এই যে 16 মিটার, 20 মিটার এবং দেখো এখানে সি কোণের মানটা, অ্যাঙ্গেলের মানটা এটা বলে দেওয়া আছে, এটা হচ্ছে 30 ডিগ্রি। তো এই মানগুলো তোমাদের ব্যবহার করার দরকার নেই, তোমরা তোমাদের কনসেপ্ট ব্যবহার করে তোমরা পদার্থবিজ্ঞানে বিভব শক্তি বা কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে যা শিখছো তার উপর ভিত্তি করে এই প্রশ্নের অ্যান্সারটা দিবা যে কোন পথে কৃত কাজের মানটা কম হবে বা কৃত কাজের মানটা বেশি হবে। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, বা অন্য কিছু হতে পারে, বা অন্য কিছু ঘটবে কিনা। তো আচ্ছা, দেখেন আপনি একটু কমেন্ট গুলো একটু চেক করেন। আল রুহিন, আমি জানি না আল রুহিন এসএসসি 21 কিনা। আল রুহিন সবার প্রথমে বলেছে এবি পথে কম, এরপর শাহরিমন আহনাফ আকিব সে বলেছে এবি পথে, আবার আল রুহিন তার আনসার চেঞ্জ করে বলেছে বিসি পথে মানে বেশি। তার মানে আল রুহিন বলেছে এবি পথে কম, বিসি পথে বেশি, সে কম বেশি দুটাই কোনো বলছে। ক্যালকুলেশন করার দরকার নেই, আমি আবারও বলতেছি এই কথাটা, কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, কোনো মান ব্যবহার করার দরকার নেই। রওশনারা বলেছে এবি, মিস্টার প্রেসিডেন্ট ফেসবুক আইডি সেও বলেছে এবি, জাকিয়া মিজান বলেছে এবি পথে কম, আরো একজন বলেছে ইশায়া এবি পথে কম। আমার নামের মানে কি বলবো, প্রোনাউন্সিয়েশন ভুল হলে দুঃখিত। বখতিয়ার মেহবুব রিদওয়ান বলেছে এবি, জুনায়েদ বলেছে বিসি। এছাড়াও
নির্ণয় নন্দী বলেছে এবি পথে কম, বিসি পথে বেশি। তারপরে অনেকগুলো আনসার আমরা অপূর্ব ভাই পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে আমি আরেকটু সহজ করে দিই, এখানে কোনো অ্যান্সারই আসলে ঠিক নাই, আমি আরেকটু সহজ করে দিচ্ছি। কোন আচ্ছা, পথে আরেকজন বলেছে কৃতকাজের এবি মান, পথে কম। জি, আমি আপনি আরেকটু সঠিক। সহজ করে দিচ্ছি, কোন পথে কৃতকাজের মান বেশি নাকি কোন পথে কম, যে কোনো একটা অ্যান্সার করে হবে, নাকি অন্য কোনো কিছু ঘটতে পারে, নাকি নাকি অন্য কোনো কিছু ঘটতে পারে। আচ্ছা, ঠিক আছে বাচ্চারা, তার মানে বুঝতেই পারছো এখানে টুইস্ট আছে, তোমাদের আনসার হয় নাই। একটু আবার আবার উত্তর করতে থাকো। তোমরা তোমাদের উত্তর পাল্টাবা কিনা দেখো, উত্তর পাল্টালে আগেরটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, পরেরটাই গ্রহণযোগ্য হবে। যাই হোক, যে কোনো একজন প্রথমে যে উত্তর দিবে তার উত্তরটাই নিয়ে নেন। জি, তার উত্তর এখন অনেকেই তো আনসার দিয়েছে, ম্যাক্সিমামই এবি পথে কম, কেউ বিসি কি, পথে বেশি। তো আপনি আচ্ছা আপনার কেউ কি উত্তরটা বেশি দেন। কমের বাইরে কিছু বলেছে? আমি কমেন্ট গুলা দেখতে পাচ্ছি না, কেউ কি বেশি কম এটার বাইরে কিছু বলেছে? আচ্ছা, একজন বলেছে সব পথে সমান। এ কি প্রথমে বলেছে? এই না, স্টুডেন্টটা কি প্রথমে বলেছে নাকি এই এর আগে কেউ এই অ্যান্সারটা দিয়েছে? এই স্টুডেন্টের আগে আসিফ, রেদওয়ানুল হক আসিফ বলেছে সব পথে সমান। এই আচ্ছা আচ্ছা স্টুডেন্টের আগে আর কেউ সব পথে সমান বলে নাই। এই স্টুডেন্টটাই সবার আচ্ছা, প্রথম বলেছে সব আপনি পথে। তাহলে ওর কমেন্টটা একটু স্ক্রিনে দেখেন। তাই? আচ্ছা, স্ক্রিনে ওর কমেন্টটা দিলে একটু প্রবলেম হচ্ছে যে আমাদের ওই যে নামটা আসছে না। সো আমি স্ক্রিনশট না দিয়ে না, রাখছি। এখানে আমি নামটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আপনারা কি নাম দেখতে পাচ্ছেন? ওহি, লাস্টে ওহি, না না ডাক না, নাম ওহি আমার না, মনে হয় ওহি না। ওহি। আমি যাই, এটা উপরে চলে গেছে। আচ্ছা, আমার মনে হয় অনেক আনসার আমরা পেয়েছি। কেউ বলেছে শূন্য। আচ্ছা এর মধ্যে, আচ্ছা আমি বলছি, এর জি, মধ্যে যে লিখেছে সব পথে সমান তারটাই কারেক্ট, সব তারটাই পথে কারেক্ট, সমান রাইট? তারটাই কারেক্ট। ভেরি গুড। আমি একটু ছোট করে ব্যাখ্যা করি, হয়তো 1 মিনিট সময় লাগবে। আচ্ছা আমরা পরে দেখে নিব কে প্রথমে অ্যান্সার দিয়েছে, হ্যাঁ, সেটা আমরা এটা পরে দেখে দেখে নিব। নেব। হ্যাঁ দেখে নিতে পারবো। আচ্ছা, তাহলে সব পথেই সমান হবে, কাজটা সমান হবে, কোনো পথে বেশি বা কম হবে না। কোনো পথে বেশি বা কম হতে পারতো, আমি যদি এই কথাটা বলতাম যে কোন পথে উঠতে বেশি কষ্ট হবে, বেশি বল লাগবে, এরকম যদি বলতাম, বেশি খাটনি হবে, এটা যদি বলতাম, তাহলে কোন একটা পথ হয়তো আমরা চুজ করতাম। কিন্তু আমি বলেছি কোন পথে কৃতকাজের মানটা বেশি হবে বা কম হবে, আসলে এখানে সব পথে কৃতকাজের মানটা সমান হবে। এই যে কৃতকাজ, এই ব্যাপারটাকে আমরা আসলে কিভাবে বুঝি, এখানে আসলে অভিকর্ষ বল দ্বারা কৃতকাজ বা অভিকর্ষ বলের জন্য কৃতকাজ, অভিকর্ষ বল দ্বারা না, অবশ্যই অভিকর্ষ বলের বিরুদ্ধে আপনি বল প্রয়োগ করছেন। আপনি যেহেতু 5 কেজি ভরের বোঝা নিয়ে এই বিন্দুতে উঠছেন, তাহলে আপনি যদি এবি পথে ওঠেন, তাহলে এবি এই উচ্চতাটা এইচ আপনি অতিক্রম করতেছেন। তাহলে কৃতকাজের মান হচ্ছে, বা আমরা যদি বলি বিভব শক্তি, এজেন্ট দ্বারা কৃতকাজটাকে বা আপনার দ্বারা কৃতকাজটাকে আমরা বিভব শক্তি বলতে পারি। তাহলে বিভব শক্তি হবে এম জি এইচ, এই উচ্চতাটা, এটা হচ্ছে সরাসরি মানে নিচে ভূমি থেকে আপনি কত উচ্চতায় গেলেন সেই উচ্চতাটা, সেই সার্টেন উচ্চতা। তাহলে এখানে সেই হাইটটা হচ্ছে এবি, এটাই হচ্ছে এইচ। আপনি যদি ডিবি পথেও যান তাহলে উচ্চতা ওই একই থাকবে, এইচ থাকবে। আপনি যদি সিবি পথে যান তাহলে উচ্চতাটাও একই হবে। তাহলে কৃতকাজের মান সব পথেই কিন্তু আসলে এমজিএইচ, কোনো পথে কিন্তু আসলে চেঞ্জ হচ্ছে না। যেহেতু 5 কেজি ভর নিয়ে আপনি উঠতেছেন, তাহলে 5 কেজি ভর, এটা হচ্ছে এম এর মান, এম জি এইচ। এম এর মান 5 কেজি, জি এর মান হচ্ছে 9.8, আর এইচ এর মান অর্থাৎ উচ্চতার মান, সেটা আপনি এবি পথে গেলেও এবি অর্থাৎ এইচ, আপনি যদি ডিবি পথে যান তাও এবি অর্থাৎ এইচ, আপনি যদি সিবি পথে যান তাও এবি অর্থাৎ এইচ। কিন্তু আপনি যদি এবি পথে সোজাসুজি ওঠেন তাহলে 5 কেজি ভরের টোটাল ওজনটাকে নিয়ে আপনার তুলতে হচ্ছে। আমি যদি এই প্রশ্নটা করতাম আপনি কতটুকু বল প্রযুক্ত করতেছেন, তাহলে তখন আপনি বলতেন এবি পথে ওজনের সমান বল প্রযুক্ত করতেছেন। এবি পথটা একেবারে খাড়া পথ, তো তো আমি যদি একটা বস্তুকে একেবারে খাড়া উপরের দিকে নিয়ে উঠি, সমবেগে যদি উঠতে পারি, তাহলে প্রযুক্ত বলের মানটা ওই বস্তুর ওজনের সমানই কিন্তু আমার দিতে হবে। আর আমি যদি ডিবি পথে নিয়ে উঠি, তাহলে কিন্তু পুরো ওজনটাকে আমার টেনে তোলা লাগবে না, আমার ওজনের একটা উপাংশকে টেনে তোলা লাগবে। আর আমি যদি সিবি পথে তুলি তাহলে ওজনের আরো কম একটা উপাংশকে টেনে তোলা লাগবে। তার মানে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, যে পথ যত বেশি হেলানো সেই পথে টেনে তুলতে ওজনের একটা কম পরিমাণ উপাংশ আমাদের লাগতেছে, মানে ওজনের মানটা, ওজনের উপাংশটা তখন কমে যাচ্ছে। তো এই কারণে দেখো, হেলানো পথে উঠতে গেলে আমরা সুবিধা পাই, কিন্তু খাড়া পথে যদি উঠতে চাই, আমরা যদি পাহাড়ে উঠি বা একটা ঢালু তলে যদি উঠি, তাহলে খাড়া পথে উঠতে গেলে কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হয়, কারণ অনেক বেশি বল দেওয়া লাগে।
কিন্তু পথটা যত বেশি ঢালু হবে তত দেখতে কষ্ট কম হবে। তো প্রশ্ন যদি এটা করতাম যে কষ্ট কম নাকি বেশি হবে, খাটনি কম নাকি বেশি হবে, তাহলে আমরা বলতাম যে এবি পথে কষ্ট বেশি হবে, খাটনি বেশি হবে, আর সিডি পথে খাটনি বা কষ্ট কম হবে, কিন্তু কৃতকাজ সব পথে সমান হবে। তো এটা হচ্ছে এই প্রশ্নের উত্তরটা। তোমরা একটু এটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারো, বা তোমাদের এখানে দেখো মানগুলো দেওয়া আছে, তোমরা চাইলে মানগুলো ব্যবহার করে ম্যাথ প্রবলেমটা সলভ করতে পারো। ধন্যবাদ অপূর্ব ভাই। কে ফার্স্ট হয়েছে সেটা আমরা অবশ্যই কমেন্ট চেক করেই বলতে পারবো। সবার আগে 9:40-39-এ যে সেম কথাটা বলেছে সেই ফার্স্ট, এবং আপনি ওর জন্য কি পুরস্কার রাখবেন মনে মনে ঠিক করেন। এক একজনের পুরস্কার এক এক রকম হবে, আপনি শেষে সেটা জানাবেন। তো ধন্যবাদ অপূর্ব ভাইয়া, আমরা খুব বেশি টাইম নিব না, আমাদের 40 মিনিট হয়ে গেছে। অনুরূপ ভাবে নিকুঞ্জ ভাইয়ের কাছে আমি আবার আসবো এখন। ভাইয়া চাইলে ওনার প্রশ্ন করতে পারেন, অথবা অথবা ভাইয়ার যদি মনে হয় প্রশ্নের আগে আরো কিছু বলার আছে, ভাইয়া সেটা বলে প্রশ্ন করতে পারেন। সো বাচ্চারা সবাই রেডি হও, এবং তোমরা বুঝতেই পারছো যে এখানে শুধুমাত্র যে আমরা অলিম্পিয়াড দিব কথা শুনছি তা নয়, বরং এই লাইভ থেকে অনেক শিক্ষণীয় আছে, এবং আশা করি চমৎকার ভাবে অপূর্ব ভাইয়া বুঝাই দিল ব্যাপারটা। তো এই ভুলগুলোই কিন্তু হয়, তো একটু চোখ কান খোলা রেখে এবার আনসার করবা, ঠিক আছে? সো আমি নিকুঞ্জ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। ভাইয়া, আপনি কিছু বলে আপনার প্রশ্নটা যদি বলতেন। হ্যাঁ, ধন্যবাদ ফাহাদ তোমাকে। আসলে ওদের যা সিলেবাস দেখেছি সেই সিলেবাস অনুযায়ী প্রশ্নটা তো করতে হবে, সিলেবাসের বাইরে করলে তো হবে না। তো আমি যা দেখলাম তাতে ওদের অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো থেকে বা মাথার মধ্যে থেকে অনেক তো হাই থট জিনিস কাজ করে, কিন্তু ব্যাপারটা দেখলাম যে ওরা যে বিষয়গুলোর সাথে সংশ্লিষ্ট সেখান থেকে আসলে প্রশ্ন করতে হবে। তো আমার যেটা মনে হয়েছে, কেমিস্ট্রির সবচেয়ে যেটা বেসিক, আমরা যদি ইনঅর্গানিকের বেসিক অংশ বলি, তাহলে সেটা হচ্ছে তোমার হচ্ছে পরমাণুর যে গঠন অংশ এখান থেকে। এবং আমার বিশ্বাস যে প্রত্যেকে প্রশ্নটা পারুক, এবং কে আগে পারলো এটা প্রতিযোগিতা হোক, কিন্তু প্রশ্নটা পারুক সবাই, এরকম ভাবে আমি মোটামুটি একটু সহজ করেই দিয়েছি। হ্যাঁ, তো নবম দশম শ্রেণীতে মানে বইটাতে আমি দেখেছি যে কোয়ান্টাম সংখ্যা নিয়ে বেশ আলোচনা আছে, তো সেখান থেকে প্রশ্নটা আমি করেছি, এবং সেটা কিছুক্ষণের মধ্যে তুমি স্ক্রিনে দিয়ে দিও আমি বলার পরে। হ্যাঁ, তো কোশ্চেনটা এটা খুবই পারবে সবাই, একটু চিন্তা করে বিষয়টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? মানে খুব তাড়াহুড়ো করার দরকার নেই, তাড়াহুড়ো না করলে তো আবার পারবেও না। তো একটু উকি মেরেই গেল প্রশ্নটা, ঠিক আছে? এখন প্রশ্নটা দিয়ে দাও, ওরা উত্তর করুক, তারপরে আমরা দেখছি। হ্যাঁ, তারপরে সলভ দিচ্ছি ওকে, ইনশাআল্লাহ। রেডি বাচ্চারা? রেডি? রেডি? প্রধান কোয়ান্টাম সংখ্যা, এখানে এন যেটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন এর মান যদি 4 হয়, অর্থাৎ চতুর্থ কক্ষপথে, সেখানে এমটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার +1 বিশিষ্ট ইলেকট্রন কতগুলো থাকবে, মানে কতগুলো ইলেকট্রনের +1 মান পাওয়া যাবে, এটা জানতে চাচ্ছি। ওকে ভাইয়া, একজন আনসার করেছে রুকসানা আক্তার বানু, বাট সে ইংরেজিতে 4 লিখছে না বাংলায় 8 লিখছে, আমি জানি না। এছাড়া সাদিয়া আফরিন লিখেছে 1, অমি লিখেছে 8। তবে পুরস্কার সেই পাবে যে এসএসসি 21 ব্যাচ। জুনায়েদ লিখেছে 1। এই প্রোগ্রামটা যেহেতু আমাদের 21 এসএসসি কে নিয়ে, আর এইচএসসি 23, আমার মনে হয় ইমানদারের বৈশিষ্ট্য সেটা পালন করা, অন্য ব্যাচের কেউ এটা প্রশ্ন অ্যান্সার করবে না। হ্যাঁ, কি রওশনারা 8 বলেছে, ফাজল বলেছে 8, তাহমিদ ফারহান বলেছে 16, মার্জিয়া বলেছে 32, সাদি বলেছে 3, আশিপুর 4, অপু বলেছে 16। সো ভাই, এর মধ্যে যদি সঠিক আনসার থেকে থাকে আপনি তাহলে আপনার এক্সপ্লানেশনটা দিয়ে দিতে পারেন। সঠিক অ্যান্সার আছে, কিন্তু সে 21 ব্যাচের না, এই জন্য আমার মনে হয় আমি আর একটু অপেক্ষা করি যে আর কেউ অ্যান্সার দেয় কিনা। জি জি জি, দেখা যাক। তাসনিম নাহার মিম, ও হচ্ছে অ্যাডভান্স অ্যাডমিশন ব্যাচের স্টুডেন্ট, এই জন্য
যারা যারা হ্যাঁ 22 সবাই চুপ থাকাই ভালো, 22 21 যারা তারা চুপ থাকো। নাফিজুল আজিজ বলেছে 22 সবাই। আচ্ছা এখন পর্যন্ত কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। ওকে, বাচ্চারা এক থেকে হ্যাঁ 100 কমেন্ট করতেই থাকো আজকে। হ্যাঁ শিফাত ধন্যবাদ তোমাকে, তুমি চুপ থাকো, আমি জানি তুমি পারবে। আচ্ছা, অনেকেই হয়তো বুঝতে পেরেছে, যাই হোক আমরা অ্যান্সার নিয়ে নিতে পারি। এখানে অ্যান্সার হবে আসলে 6, অ্যান্সার কারেকশন হবে 6। ওকে, তো আমি বিষয়টা হ্যাঁ অ্যান্সারটা 6 হবে। তো সেক্ষেত্রে আমি এটার একটু সলিউশন দিতে চাই, জানি না সলিউশনটা আমার বোর্ডে বুঝতে পারবে কিনা। ফাহাদ একটু ট্রাই করো, আমার বোর্ডে একটু ফোকাস করো। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো যে আসলে লাইভ ক্যামেরাতে, অর্থাৎ এই যে লাইভ প্রোগ্রাম করছি, এতে ক্যামেরার জায়গাটা খুব অল্প। হ্যাঁ, তারপরে এখানে একটু চেষ্টা করব আমরা। তোমরা একটু খেয়াল করে দেখো, তোমরা নিশ্চয়ই এটা পড়েছো, যদি আমরা এন এর মান বাস্তব যে মানগুলো সেগুলো 1 2 3 এই রকম মানগুলো হবে। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে নিউক্লিয়াস থেকে যে আমাদের পরবর্তী যে কক্ষপথগুলো আছে সেটা অসীম দূরত্ব পর্যন্ত হতে পারে। তার মানে আমাদের কক্ষপথ সংখ্যা ইনফিনিটি পর্যন্ত হতে পারে, তাই না বলো তো? এবং এক্ষেত্রে তোমরা নিশ্চয়ই জানো যে এল এর ভ্যালুয়েশন গুলো কেমন হয়, n-1 হয়, এবং এম এর ভ্যালুয়েশনটা কেমন হয়, 0 সহ প্লাস মাইনাস এল এর মানগুলো, তাই না বলো তো? ওকে, তাহলে এখান থেকে আমরা যে রিলেশনটুকু পেলাম, এইবার আমাদের যেটা বলা হয়েছে চতুর্থ কক্ষপথ, অর্থাৎ এন এর মান 4 যেখানে, সেখানে আমরা যদি বিবেচনাটা করি, খেয়াল করে দেখো আমার জায়গা কম, তাই আমি একটু একটু মুছে মুছে লিখতে হচ্ছে। তো খেয়াল করো, এন এর মান যদি 4 হয়, তাহলে সেখানে আমরা এল এর মানগুলো কি কি পাবো দেখো তো। আমি একটু এইভাবে লিখি, এন এর মান, দিস ইজ এল এর মান, দেন এম এর মানগুলো, ঠিক আছে? ওকে, এখানে এন এর মান ডেফিনেটলি 4, চতুর্থ কক্ষপথ। তো চতুর্থ কক্ষপথ যদি অনুমোদিত কক্ষপথ 4 পর্যন্ত হয়, তাহলে সেক্ষেত্রে এখানে এল এর মানগুলো, অর্থাৎ স্তরগুলো যেগুলো পেতে পারি আমরা, সেখানে আমরা পাবো হচ্ছে এল এর মানগুলো 0 পাবো। বিকজ একটু খেয়াল করে দেখো, 4 হওয়ার কারণে আমাদের 4s অরবিটাল থাকবে, সেখানে 4p থাকবে, 4d থাকবে এবং 4f থাকবে, তাই না বলো তো? তাহলে এখান থেকে একটা জিনিস খেয়াল করো, এস অরবিটাল কখন হয় জানো? এস অরবিটাল তখনই হয় যখন এল এর মান 0 হয়, অর্থাৎ এই এস অরবিটালের জন্য এল এর ভ্যালুয়েশনটা 0, পি অরবিটালের জন্য এল এর মান হয় 1, ডি এর জন্য এল এর মান কত 2 এবং এফ এর জন্য এল এর মান কত 3। এবার এখানে এম এর মানটা যেটা হবে সেটা কি ইন্ডিকেটস করছে দেখো তো, যে এম হচ্ছে প্লাস মাইনাস এল এর মানগুলো। তাহলে প্লাস মাইনাস এল এর মান সেটা 0 সহ যদি নিই আমরা, তাহলে 0-র যদি প্লাস মাইনাস করি তাহলে 0ই হয়, ঠিক না? এবং সেই সাথে এই 1 কে যদি আমরা প্লাস মাইনাস আকারে লিখি, তাহলে -1 0 +1 লিখতে পারি আমরা। এবার দেখো এক্ষেত্রে কি লিখতে পারবো, -2 -1 0 +1 and +2। ঠিক তাই এটা -3 -2 -1 0 +1 +2 and +3। ওকে, এইটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা যে আমাদের এই ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানগুলো চতুর্থ কক্ষপথে যে অরবিটালগুলো আছে সেই অরবিটালের সাপেক্ষে এতগুলো হবে। এবার একটু খেয়াল করো, যখন আমরা একটা, যেহেতু আমাদের +1 ভ্যালুয়েশন এখান থেকে শুরু, এখানে কিন্তু কোনো +1 ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার কোনো মান নাই, তাহলে এখানে আমরা তুলনা করব না। তাহলে এখানে 4p যদি হয়, তাহলে 4p এর ব্রাঞ্চ কয়টা আছে দেখো তো, সাব অরবিটাল 3টা। p
পি এক্স, পি ওয়াই, পি জেড, জায়গা কম তাই আমি লিখলাম না। তাহলে এবার এই মানগুলো যদি আমরা দিই, তাহলে দেখো এটাকে পি এক্স লিখছি, পি এক্স, এটা পি ওয়াই, এটা পি জেড। এবার পি এক্স এর জন্য মানটা হয় -1, পি ওয়াই এর জন্য 0, আর পি জেড এর মান কত? +1। এবার তোমরা নিশ্চয়ই জানো যখন কোনো একটা অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাহলে এখানে দুটো ইলেকট্রন থাকবে, একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা বিপরীত দিকে ঘোরে, তাই না বলো তো? ঠিক তাই এখানে ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে, দিকে বিপরীত দিকে। তাহলে এবার বলো +1 মান বিশিষ্ট ইলেকট্রন কয়টার ক্ষেত্রে হতে পারবে সর্বোচ্চ? এই ক্ষেত্রে 4p এর ক্ষেত্রে দুটি ইলেকট্রনের ক্ষেত্রে +1 মান পাবো আমরা। আবার এখানেও তাকিয়ে দেখো, তাহলে এখানেও যে +1 ভ্যালুয়েশনটা পাচ্ছি আমরা, এখানেও নিশ্চয়ই দুটো ইলেকট্রন থাকবে, এখানেও যে +1 মান থাকছে, এখানেও নিশ্চয়ই দুইটা ইলেকট্রনের ক্ষেত্রেই +1 পাবো। তাহলে টোটালি আমার 4s এ কোনো +1 ম্যাগনেটিক কোয়ান্টাম বিশিষ্ট কোনো ইলেকট্রন এখানে নাই। সো তাহলে এখানে আমাদের টোটাল ইলেকট্রন দাঁড়াচ্ছে কত? এখানে দুইটা, 4p তে পাবো দুইটা, এন্ড দিস ইজ এখানেও দুইটা, টোটালি 6টা ইলেকট্রনের জন্য আমরা +1 মান পাবো। একটু লেখা মনে হয় কেটে গেল, আমি এখানে লিখে দিই। তাহলে টোটালি কয়টা পাচ্ছি আমরা? দিস ইজ 6টা। তাহলে আমার মনে হয় বিষয়টা আসলে খুবই বেসিক কনসেপ্টের, এবং তোমরা আরেকটু সময় নিয়ে চিন্তা করলে হয়তো বা তোমরা আরো অনেকেই অ্যান্সার করতে পারতে। তবে তোমরা যারা অ্যান্সার করতে পেরেছো সবাইকে অভিনন্দন, খুবই সুন্দর একটা প্রশ্ন এটা, ঠিক আছে? এবং তোমরা অনেকেই ভালো করেছো। ঠিক আছে ফাহাদ। ধন্যবাদ ভাইয়া সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, আমিও বুঝে গেলাম। তো আমার প্রশ্নই বাকি আছে। তো আমার প্রশ্নটা শেষ চমক হিসেবে থাকুক, তবে আমি আশা করব, যেহেতু আমি বায়োলজি অলিম্পিয়াড কিছুদিন আগে নিয়েছি, অনেকেই অংশ নিয়েছে, তো আমার প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারবে, এবং আমিও চাই প্রশ্ন বুঝুক, কারণ উত্তর করতে না পারলে মন খারাপ হবে। আর তাছাড়া যারা এর আগে আমার বায়োলজি অলিম্পিয়াডে অংশ নিয়েছিল তাদেরকে আমি একটা চ্যাপ্টার সবাইকে ফ্রিতে পড়িয়েছিলাম, জীবনী শক্তি। তো সেখান থেকে আমি প্রশ্নটা করব। তো আমি প্রশ্ন করার আগে আমরা মোটামুটি কনক্লুশনে আসি, সমাপ্তিতে আসি। তোমাদের কিছু জানার আছে কিনা আমাদের অলিম্পিয়াড নিয়ে? আমরা আমাদের লাইভের পর গুগল ফর্ম দিয়ে দিব, ঠিক আছে? এবং আমি আবারও বলছি, গুগল ফর্মে ভলান্টিয়ার আছে। সো তোমরা যদি মনে করো যে ভলান্টিয়ারের পুরস্কার তোমরা জিতবে, সো তোমাদের কাজই হবে এসএসসি 21-এর ভাইয়াদেরকে, আপুদেরকে বলে আপু ফর্মটা পূরণ করার সময়, বা তোমরা ফর্মের লিংকটা তাদেরকে পাঠিয়ে দিবা, আপু এই ফর্মটা তুমি পূরণ করো, করে ভলান্টিয়ারের জায়গায় আমার ফেসবুক আইডির নামটা দিয়ে দাও। সো এভাবেই যার নাম ফেসবুক আইডির নামটা ইউজ করে সবচেয়ে ভালো হবে। যার ফেসবুক আইডির এই নাম, যে ভলান্টিয়ারের নাম সবচেয়ে বেশি, সে ফার্স্ট, এভাবে। সো পুরস্কারের কথা আমি কি বলবো? সো আমি একা যখন অলিম্পিয়াডটা করি, আমি 30,000 টাকার একটা পুরস্কার দিয়েছিলাম, আমার একার যতটুকু সামর্থ্য ছিল। তাহলে তোমরা বুঝতেই পারছো আমরা 3 ভাই মিলে আমাদের পুরস্কারগুলো একত্রিত করলে কিন্তু 1 লক্ষ টাকারও উপরে চলে যাচ্ছে। কারণ আমরা প্রত্যেকেই কি বলে 100 জনকে আমরা পুরস্কৃত করব, টি শার্ট, দেন তাদেরকে ক্রেজ দিব। আমরা এখনো জানি না যে এই অ্যামাউন্টটা কত হবে, তাই আমরা কোনো অ্যামাউন্টের কথা লিখি নাই। সো এটা 50,000 প্লাসও হতে পারে, লাখও ছাড়িয়ে যেতে পারে। কেননা এ কারণে আমরা লিখি নাই যে লক্ষাধিক পুরস্কার, কারণ আমরা এই কাজটা কখনোই করব না যে 100 জন পুরস্কার পাবে সেই 100 জন আমাদের কোর্স ফি হাফ ফ্রি করা হলো। তো মনে করো আমাদের কোর্স ফি হচ্ছে 11,000, 5,000 টাকা ছাড়, তাহলে 100 জনকে 5,000 টাকা করে ছাড় দেওয়া মানে 5,000 গুণন 100, এত লাখ টাকার পুরস্কার। সো এরকম পুরস্কার আমরা কখনোই দিতে চাই না। আমরা যা দিব হ্যান্ড ক্যাশ দিব ভাই। সো যে ফার্স্ট হবে 5,000 টাকা, সেকেন্ড হবে 3,000 টাকা, থার্ড হবে 2,000 টাকা, এবং ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হবে তারা তাদের পরিবার সহ, বাবা মা ভাই বোন, ওকে, অর্থাৎ যারা আছে তাদের সবাই মিলে আমরা ইনশাআল্লাহ একটা ডিনারে ইনশাআল্লাহ অংশ নিব। আর 100 জনের জন্য, অর্থাৎ ফার্স্ট থেকে 100 পর্যন্ত সবার জন্য থাকছে আকর্ষণীয় পেস্ট এবং টি শার্ট। তো আমি আমার প্রশ্নে যাই, তারপর আমরা বিদায় নেই। সবাই রেডি তো? আশা করছি সবাই রেডি। আমার প্রশ্ন আমি কোনো স্ক্রিনে দেখাবো না, আমি জাস্ট মুখে মুখে বলবো। সেটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই এটিপি নাম শুনেছো, এটিপি, যার পুরো নাম হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট।
এইটার নাম আমার মনে হয় সবাই আমরা জানি, এটাকে জৈব শক্তি বলা হয়, জৈব মুদ্রা বলা হয়, তাই না? ওকে, তো এই এটিপি থেকে আমি প্রশ্নটা করব। প্রশ্নটার আনসার যে আগে সঠিক দিতে পারবে সেই হচ্ছে বায়োলজির বিজয়। এবং তারপর অপূর্ব ভাই, নিকুঞ্জ ভাইকে আমি অনুরোধ করব আপনারা ভাবতে থাকেন কি পুরস্কার দিবেন আজকের আপনার প্রশ্ন যে পেরেছে আর কি, দেন আমিও ভাবতে থাকি। সো রেডি সবাই? প্রশ্নটা হচ্ছে আমরা সবাই জানি আমরা যখন শর্করা খাই, তো সেই শর্করা থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে কোষের মধ্যে গ্লাইকোলাইসিস আর বিভিন্ন কাহিনী হয়ে আমরা এটিপি পাই, তাই না? সো প্রশ্নটা হচ্ছে এটিপি, এটা তো একটা রাসায়নিক যৌগ, রাইট? এই এটিপির মধ্যে কোন শর্করা আছে? প্রশ্ন আবার করি, এটিপির মধ্যে কোন শর্করা আছে? এটিপির মধ্যে কোন শর্করা আছে, মানে এটিপি যৌগের মধ্যে কোন শর্করা আছে? অপূর্ব ভাই, নিকুঞ্জ ভাই একটু চেক করেন দেখি কে কি আনসার দেয়। খুব সহজ প্রশ্ন, এটা আমি পড়িয়েছি, এটা আমি ফ্রি ক্লাসে পড়িয়েছি জীবনী শক্তিতে। ওকে, আশিবুর রহমান বলেছে 7.3 কিলো ক্যালোরি। মিম বলেছে গ্লুকোজ। ওকে, মিম আগে কিন্তু গ্লুকোজ বলেছে, এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আমি কিলো ক্যালোরি বলিনি, কোন শর্করা আছে এটিপির মধ্যে। আচ্ছা, ফজল বলেছে গ্লুকোজ। গ্লুকোজ রাইট আনসার হলে জেসমিন হবে, সরি মিম হবে ফার্স্ট। ফজল বলেছে গ্লুকোজ, মেহেরিন বলেছে গ্লুকোজ, ফাহিম ফয়সাল বলেছে রাইবোজ। যদিও বানান ভুল, রাইবোজ এগুলো গ্লুকোজ, এগুলো বানান ঠিক করতে হবে তো, হ্যাঁ ইংরেজিতে লিখলে বানান ঠিক করতে হবে। হুমায়রা বলেছে ডিঅক্সি রাইবোজ সুগার। ফজল বলেছে রাইবোজ। ওকে, তার মানে আমরা তিন ধরনের শর্করা পেয়েছি, গ্লুকোজ পেয়েছি, রাইবোজ পেয়েছি, ডিঅক্সি রাইবোজ পেয়েছি। নাইম হোসেন বলেছে রাইবোজ, অপু বলেছে গ্লুকোজ। তার মানে এটাই একটু ভালো লাগার বিষয় যে এমন একটা প্রশ্ন করেছি সবাই ভুল করে নাই, আবার সবাই পারেও নাই, তার মানে মিশ্র ব্যাপার স্যাপার ঘটেছে, এবং এটাই খুব ইম্পর্টেন্ট। কেউ বলেছে পেন্টোজ সুগার, ভেরি গুড। তাহলে ভাই আমি এক্সপ্লানেশনটা দিই, সঠিক উত্তর কি সেটা আমি এক্সপ্লানেশনে বলছি। তো গ্লুকোজ ভেঙে আমরা এটিপি পাই, ভালো কথা। আমার প্রশ্ন ছিল এটিপির মধ্যে কোন শর্করা আছে। এটিপি কে ভাঙলে আমরা পাই অ্যাডেনোসিন ট্রাইফসফেট। সো ট্রাই মানে তিন, ফসফেট তো ফসফেট, তো ট্রাইফসফেটকে আমি বাদ দিলাম, ফসফেটের মধ্যে তো আর কোনো শর্করা নাই। তাহলে আমাদের হাতে থাকলো অ্যাডেনোসিন, আমাদের হাতে থাকলো কি অ্যাডেনোসিন। ওকে, আচ্ছা, এখন আমরা এই অ্যাডেনোসিনটাকে ভেঙে ফেলবো। আমরা জানি যে অ্যাডেনোসিন, এটাকে যদি আমি ভাঙি, অ্যাডেনোসিন নামের মধ্যে অ্যাডেনিন ব্যাপারটা আছে, নামের শুরুতে কিন্তু অ্যাডেনিন আছে। তো অ্যাডেনোসিনকে ভাঙলে আমরা অ্যাডেনিন পাবো। অ্যাডেনিন হচ্ছে এক ধরনের নাইট্রোজেন বেস, নাইট্রোজেন ঘটিত ক্ষারক, ঠিক আছে? আর অ্যাডেনোসিন ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাডেনিন প্লাস একটা পেন্টোজ সুগার, একটা পেন্টোজ সুগার। এখন পেন্টোজ সুগার, পেন্টা মানে হচ্ছে 5 আর সুগারের শেষে থাকে ওজ, সো পেন্টোজ মানে হচ্ছে 5 কার্বন একটা শর্করা, ঠিক আছে? তাহলে অ্যাডেনোসিন মানে হচ্ছে অ্যাডেনিন প্লাস একটা 5 কার্বন বিশিষ্ট শর্করা। তার মানে কি সঠিক উত্তর পেন্টোজ সুগার। ওকে, আমরা শেষ করি। পেন্টোজ সুগার অনেক আছে ভাইয়া, পেন্টোজ সুগার মানে 5 কার্বন বিশিষ্ট শর্করা। রাইবোজ একটা পেন্টোজ সুগার, ডিঅক্সি রাইবোজ যে বলেছে এটাও একটা পেন্টোজ সুগার, এছাড়াও রাইবোলোজ, জাইলুলোজ সবই তো পেন্টোজ সুগার। তার মানে যে স্পেসিফিক বলেছে কোন পেন্টোজ সুগার, সেই হচ্ছে আমাদের আজকের বায়োলজির বিজয়ী। তো যদি পেন্টোজ সুগারটা রাইবোজ হয়, তাহলেই অ্যাডেনিনের সাথে রাইবোজ মিলে হবে অ্যাডেনোসিন। আর যদি পেন্টোজ সুগারটা হতো ডিঅক্সি রাইবোজ, তাহলে নামটা হয়ে যেত ডিঅক্সি অ্যাডেনোসিন। তোমরা নিশ্চয়ই 11 মানে অধ্যায়ে পড়েছো, তোমাদের যে ডিএনএ যে অধ্যায়টা, যে শর্করার সাথে, পেন্টোজ শর্করার সাথে নাইট্রোজেন বেস মিলে হয় নিউক্লিওসাইড, এবং তার সাথে ফসফেট মিলে হয় নিউক্লিওটাইড। তাহলে আমি যখন ফসফেট সরিয়ে দিয়েছি এটিপি থেকে, তখন বাকি যেটা ছিল অ্যাডেনোসিন, এটা একটা নিউক্লিওসাইড। তাহলে এই নিউক্লিওসাইডে অ্যাডেনোসিন, যেহেতু অ্যাডেনিন ক্ষারক আছে
আছে আরেকটা পেন্টোজ শর্করা। তো আমরা সবাই জানি এই নিউক্লিওটাইড বা নিউক্লিওসাইড বা আরএনএ এটা গঠন করে কিন্তু দুইটা শর্করা, একটা রাইবোজ আর একটা ডিঅক্সিরাইবোজ। শর্করা যদি রাইবোজ হয় তাহলে অ্যাডেনোসিন, শর্করা যদি ডিঅক্সিরাইবোজ হয় ডিঅক্সি অ্যাডেনোসিন। তাহলে আমি যদি এখন বলি নাইট্রোজেন বেসটা হচ্ছে গুয়ানিন, শর্করা হচ্ছে রাইবোজ, তাহলে হবে গুয়ানোসিন। আবার যদি শর্করাটা ডিঅক্সিরাইবোজ হতো তাহলে হতো ডিঅক্সি গুয়ানোসিন। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে সঠিক উত্তর হচ্ছে রাইবোজ। সো রাইবোজ যে সঠিক উত্তর সবার আগে দিয়েছে সেই হচ্ছে ফার্স্ট। তাহলে মাথায় রাখো একটু টেকনিক্যালি, সবাই এটিপি মানে গ্লুকোজ ভেবেছো। সো গ্লুকোজ থেকে এটিপি পাই, বাট এটিপি ওর স্ট্রাকচারে কোন শর্করা আছে? এটিপির স্ট্রাকচারে আছে রাইবোজ শর্করা। সো আশা করি আমাদের 3টা প্রশ্ন হয়ে গেছে। আমরা বিজয়ীর নাম এবং গুগল ফর্ম সবকিছুই লাইভের পর ঘোষণা করব। সো পরিশেষে আমি নিকুঞ্জ ভাইয়ের কাছে, আচ্ছা আমি অপূর্ব ভাইয়ের কাছে আগে যাব। ভাইয়া শেষ 1 ঘন্টা হয়ে গেছে, আর আমরা বেশি টাইম নিব না। আপনার সমাপ্তি ভাষণ যদি দেন। প্রথমে গিফটের কথাটা বলি, গিফটটা কি দিব ভাবলাম। হ্যাঁ ভাইয়া, কি গিফট? মূলত আমি আসলে নিজে যে গিফটটা পাইতে পছন্দ করি সেটা হচ্ছে বই। মানে আমার বিশাল বইয়ের ভান্ডার আছে, বা বই মানে গিফট পাইলে আমার খুবই ভালো লাগে। তা আমি এই যে প্রশ্নটা যে পারলো, যে স্টুডেন্ট পারলো, তাকে আমি একটা খুব সুন্দর তার লেভেলের ম্যাথ নিয়ে বা ফিজিক্স নিয়ে ভাবনা শেখাই, এরকম কোন একটা রাইটারের বেশ মজার একটা বই দিব আমি। এইটাই আর কি। তো বইয়ের ব্যাপারটা বললাম। আর অলিম্পিয়াডের যে কথাটা, লাস্ট ফিনিশিং কিছু কথা আমি এখানে বলি। অলিম্পিয়াডটা তোমরা দিলে তোমরা নিজেদের মেধাটাকে একটু যাচাই করতে পারবা, বা তোমার নিজেদের মেধাটাকে একটু খাটাইতে পারবা। যে জিনিসটা সবচেয়ে এখন বেশি দরকার, যেহেতু অনেকদিন পড়াশোনার বাইরে আসো, একটু মাথাটাকে এখন একটু খাটাইতে হবে আর কি। যেহেতু পড়াশোনার মধ্যে আবার আসতে হবে, ফেরত আসতে হবে। ইন্টারের বেশ বড় সড়ো একটা সিলেবাস আমাদের সামনে আছে পদার্থ বিজ্ঞানের জন্য, সেটা শুরু করতে হবে। তো তার জন্য একটু ওয়ার্ম আপ আমরা করে নিব। আমরা এসএসসির সিলেবাসে যে টপিক গুলো আছে বা যে অধ্যায়গুলো আছে তার উপরে একটু পড়াশোনা করে এই অলিম্পিয়াডটা আশা করি সবাই দিব, সবাই অ্যাটেন্ড করব। মানে পারি বা না পারি, মানে পুরস্কার পাই বা না পাই, অবশ্যই অ্যাটেন্ড করব। এইটুকু হচ্ছে সবার প্রতি রিকোয়েস্ট বা সবার প্রতি আশা। ধন্যবাদ অপূর্ব ভাইয়া। নিকুঞ্জ ভাইয়ের কাছে যাচ্ছি। ভাইয়া কি পুরস্কার রাখছেন স্টুডেন্টের জন্য, এবং পরিশেষে ভাইয়ার সমাপ্তিমূলক কিছু কথা যে এই অলিম্পিয়াডে বিষয় আর কি। ধন্যবাদ ফাহাদ তোমাকে। আসলে আমাদের হচ্ছে নিঃস্বার্থ সঙ্গী, নিঃস্বার্থ বন্ধু হচ্ছে বই। অপূর্ব যেটা বলেছে এইটা আসলে ছাত্র শিক্ষক এর মাঝে গিফট হিসেবে বইটা খুবই আসলে চমৎকার হয়। আমিও একটা খুব সুন্দর বই দিব, যেটা স্টুডেন্ট তার জন্য ভালো হবে। হ্যাঁ, লাইফ গঠনের ক্ষেত্রে বা নৈতিকতা শেখার ক্ষেত্রে ভালো হবে, সেরকম একটা সুন্দর বই গিফট করবো ইনশাল্লাহ। আর আরেকটা ব্যাপার একটু সবাইকে বলি যে অলিম্পিয়াডের প্রশ্ন যে 10টা থাকবে, সেই 10টা প্রত্যেক সাবজেক্টের, মানে আমাদের 3টা সাবজেক্টেরই সেই প্রশ্নগুলো থাকবে হচ্ছে শর্ট সিলেবাসের আলোকে যেহেতু, এবং আমরা সলভ যখন দিব তখন এই যে আমার যেমন কেমিস্ট্রির ওদের দেখলাম আমি 4টা অধ্যায় আছে, এই 4টা অধ্যায়ের থেকে এমনভাবে প্রশ্ন করব, তার মানে এক একটা অধ্যায় কিন্তু কমপক্ষে 2টো প্রশ্ন থাকছে। তাহলে আমি যদি এই 2টো প্রশ্নকে এমনভাবে দিই, তাহলে তাদের 4টা অধ্যায়ের মেজরিটি জিনিস আমি কিন্তু আলাপ করতে পারবো। অর্থাৎ এই যে যদি একটু হাই থট জিনিসগুলো হয়, যেমন এসএসসিতে একটু কম লেখা থাকে, এই টপিক্সের আলোকে ইন্টারমিডিয়েটে ব্যাপক আসলে বিস্তারিত থাকে। তো এইটা যখন তারা একটু শিখবে, আর একটু বেশি শিখবে এসএসসির আগে, তখন তাদের কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেক ভালো থাকবে এবং তারা অনেক দৃঢ় চিত্তে ভালোভাবে আরো উপস্থাপন করতে পারবে, এটা আমার বিশ্বাস। হ্যাঁ, তো এইটুকুই। আর সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি, এবং সবাই আমাদের পরবর্তী অলিম্পিয়াড প্রোগ্রাম এবং পরবর্তী যে প্রোগ্রামগুলো আছে এইগুলোতে সুস্থভাবে জয়েন করুক, এই প্রত্যাশায়। ধন্যবাদ নিকুঞ্জ ভাইয়াকে। আপনারা দুইজন বই দিলেন, আমি এখন বইয়ের বাইরে অন্য কিছু বলাই যাবে না। তো আমিও তাহলে, যে আমার কাছে আমার বায়োলজি সর্বপ্রথম সঠিক অ্যান্সার দিয়েছে, আমিও ইনশাআল্লাহ খুব সুন্দর একটা বই দিব, এবং ডেফিনেটলি পাঠ্য বই এর বাইরে, কারণ পাঠ্য বই আমরা তো পড়বই, কিনবই, গিফট পাবোই পরবর্তীতে, তাই না? সো আসলেই যে বইগুলো আমাদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে, এবং যে বইগুলো আসলে আমাদের অনেক বই আছে লাইফ চেঞ্জ করে দেয়, লাইফ চেঞ্জার হিসেবে ভূমিকা রাখবে, এরকমই একটা বই আমি গিফট করবো।
তো পরিশেষে আমরা শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করছি আমার খুব ভালো লাগছে। আমি অপূর্ব ভাই, নিকুঞ্জ ভাইকে একটু জানাতে চাই, আমরা কিন্তু মূলত ইন্টারমিডিয়েট লেভেলে পড়াই এবং আমাদের এই গ্রুপগুলো কিন্তু ইন্টারমিডিয়েটের গ্রুপ, এবং এখানে যত হাজার মেম্বার আছে এরা ইন্টারমিডিয়েট। এখানে এসএসসি জানি না কতটুকু আছে, তারপরেও কন্টিনিউ 120+ স্টুডেন্ট আমাদের লাইফটা করেছে। আমরা এতেই খুশি, যদিও এখানে ইন্টারমিডিয়েট স্টুডেন্টরাও করেছে। তো ভাল লাগলো। দু একজন স্টুডেন্ট হয়তো বা যেমন একজন বলছে বুঝিনি, আবার কি বলা যাবে, মেবি আমার ওই এটিপির মধ্যে কেন রাইবোজ থাকে এটা বোঝে নাই। সো অনেকে আমার উত্তরও দিয়েছে। তো যদি সে না বুঝে থাকে তুমি একটু ভাই পার্সোনালি কন্ট্যাক্ট করো বা ভিডিওটা আরেকবার দেখো, যদি না বোঝো আমাকে মেসেঞ্জারে জানাও, আমি তোমাকে বিষয়টা ক্লিয়ার করে দিব। তো সবাই ভালো থাকবেন, এভাবেই পাশে থাকবেন, এবং আমি আশাবাদী খুব যে আমি এই অলিম্পিয়াডটা খুব ভালো হবে। বিশেষ করে যদি আমরা পুরস্কার নাও পাই, আমরা অনেক কিছু শিখতে পারবো, আমরা অনেক কিছু শিখতে পারবো এই অলিম্পিয়াড থেকে। এই আশ্বস্ত আমরা করছি আপনাদেরকে। এবং অবশ্যই অবশ্যই ভলান্টিয়ার, লাইভের পর তোমরা লেগে পড়ো, যে কেউ ভলান্টিয়ার হতে পারবে, যে কেউ, আমাদের চেয়েও সিনিয়র, হ্যাঁ এমনকি কোন অভিভাবকও ভলান্টিয়ার হতে পারবে। তো আমরা আশা রাখছি যে খুব মজার একটা প্রোগ্রাম হবে, এবং আমরা প্রশ্ন বা পরীক্ষার প্যাটার্ন কেমন হবে সেই প্যাটার্ন নিয়েও আরেকটা লাইভ করব। দেন যেদিন আমাদের অলিম্পিয়াড হবে তার পরের দিন প্রথমে নিকুঞ্জ ভাইয়া, তারপর আমি, তারপর অপূর্ব ভাইয়া আমাদের পরীক্ষার যে 10টা প্রশ্ন, তাহলে এই 10টা প্রশ্নের সলিউশন দেওয়াতে কত কিছু যে পড়া হয়ে যাবে ইনশাআল্লাহ। সলিউশনের মধ্যে এসএসসির 4টা অধ্যায় করে যে আছে শর্ট সিলেবাসে, বা ফিজিক্সের যতটা অধ্যায় আছে সবকিছুরই একদম কনফিউজ জিনিসগুলো আমরা কভার করতে পারবো। তো ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ। একজন প্রশ্ন করেছেন স্পেলিং ভুল হলে প্রবলেম না, রাইবোস সর্বপ্রথম যে স্টুডেন্ট আনসার করেছে তার স্পেলিং ভুল ছিল, বাট আমি স্পেলিংটা কাউন্ট করব না। যদি সে এসএসসি 21 হয়ে থাকে তবে সেই হবে বায়োলজির ফার্স্ট। ওকে, তাহলে আমরা বিদায় নিতে পারি ভাইয়া, বিদায় নিতে পারি। হ্যাঁ ঠিক আছে, বিদায়, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আনসার।